আপনারা বোর্ডের হেডিং গুলো লিখে ফেলুন। শাকিল রানা বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিব ওয়ালাইকুম আসসালাম। আইনুন নাইম ওয়ালাইকুম আসসালাম। মিনার হাসান ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফত হাসান গালিব প্রতিবারের নিয়ে আজকেও আমি সন্ধ্যার আপনাদের এই ক্লাসে গিফট টপিকের উপর আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার। কে কোথায় থেকে জয়েন করেছেন, আপনাদের কি অবস্থা আমাকে একটু জানান। আর আজকে হচ্ছে আমি ক্লাসে একটু আর্লি জয়েন করেছি, কারণ আমাদের যেহেতু সময় আছে, আমরা যদি কারো কোনো পার্সোনাল অর্থাৎ অফ টপিকের যদি প্রশ্ন থাকে তাহলে সেগুলো একটু নিব। এর বাইরে যদি কোনো একাডেমিক কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও নিব আর কি। মিনার হাসান ওয়ালাইকুম আসসালাম। সামির আন্নুর ওয়ালাইকুম আসসালাম। সাবান আসিম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। গত ক্লাসে লাইভ করতে পারিনি, বাসের দিকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল। তারপর এমন ঘুম দিছেই রাত 11:30 ঘুম ভাঙছে। রাত 11:30 ঘুম ভাঙার সাথে সাথেই খাতা কলম বই নিয়ে বসে যেতে হবে এবং রাত 11:30 থেকে 12:30 অর্থাৎ পরের দিন আসার আগে আগে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, আজকেই তো আমাদের রিটেন পরীক্ষার এক্সাম দেওয়া হলো, এক্সামের রেজাল্ট দেওয়া হলো। আশা করি সবাই রেজাল্ট পেয়েছেন। আপনাদের এমসিকিউ রেজাল্টও পেয়েছেন, এখন এরপরে হচ্ছে আপনাদের রিটেনের রেজাল্টও পেয়েছেন। তো এই পরীক্ষাগুলো দেওয়ার পর আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন? আপনারা ক্লাসগুলো করে কতটুকু রিলেট করতে পারতেছেন, বা আপনারা পড়াশোনা যারা করেছেন তাদের কতটুকু লাভ হয়েছে, অথবা আপনাদের কোন বিষয়টা নিয়ে প্রশ্ন আছে আমাকে একটু করুন। আর আমারও কিন্তু আপনাদের প্রতি অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেগুলো আমি করব। আপনাদের প্রশ্ন আগে নিব, এরপর আমার প্রশ্নগুলো আমি করব নিশ্চয়ই। আমাদের এমসিকিউ এক্সাম, এরপর হচ্ছে রিটেন এক্সাম। এই দুইটা টপিকের উপর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কেউ কোনো কিছু জানতে চান কিনা, আপনাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে কিনা, বা অনেকে বেশি লিখেছেন কিন্তু আপনাদের ইচ্ছা মতো নাম্বার পাননি, এরকম কেউ থাকলে আপনি আমাকে একটু কমেন্ট করুন, আপনার মন্তব্যটুকু জানান। আমি ট্রাই করব আপনাদেরকে এই ব্যাপারগুলো একটু শেয়ার করতে। আর আপনাদের বন্ধু বান্ধব যারা ক্লাসে কোনো জয়েন করেনি তাদেরকে মেনশন দিন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা আজকে একটু 10 মিনিট ক্লাস দীর্ঘায়িত করব, সেটা আগেই আপনাদেরকে বলে দিচ্ছি, তবে আমরা মাঝখানে বিরতি নিব, কোনো সমস্যা নাই। আরেকটা ব্যাপার খুবই দুঃখজনক, সেটা হচ্ছে আমরা ফেসবুক লাইভে ক্লাস হচ্ছে, অর্থাৎ অনলাইনে ক্লাস হচ্ছে। তো এটা তো সবার জন্য অ্যাক্সেসিবল, মানে কেউ এখানে যে উপস্থিত হয়ে ক্লাস করতে হচ্ছে তার অন্য কোনো ব্যস্ততা আছে সেরকম না। কেউ যদি হোটেলের মধ্যে নাস্তাও খেতে যায়, সে তো হেডফোন লাগিয়ে ক্লাসে পার্টিসিপেট করতে পারে। কেউ যদি ক্লাসে পার্টিসিপেট না করে তাহলে সেটা তার জন্যই ক্ষতিকর, আমাদের জন্য আসলে কোনো ক্ষতির কারণ না। আমরা জাস্ট 7:02 আমাদের ক্লাস শুরু করে দিব। আজকে যেহেতু আগে জয়েন করেছি, আমরা দেরি করবো না, অন টাইম ক্লাস শুরু করে দিব। কারো কোনো প্রশ্ন, আপনাদের তো প্রশ্ন থাকার কথা। আমি যে খাতা কেটেছি, আপনাদেরকে যে নাম্বার দিয়েছি, সেই নাম্বার তো আপনাদের আশানুরূপ না হওয়ার কথা। আপনাদের তো প্রশ্ন আসার কথা, ভাই আমি এমন উত্তরটা লিখেছি, এটা হয়েছে কিনা, কেন হয় নাই, আমি আশানুরূপ নাম্বার পাইনি কেন, এগুলো নিয়ে তো অনেক প্রশ্ন থাকার কথা। কোনো প্রশ্নই তো করতেছেন না আপনারা। আচ্ছা, আপনারা যেহেতু বলতেছেন না, তাহলে আমি বলি। আপনাদের এমসিকিউর ব্যাখ্যাগুলো তো আমি আপনাদের ভয়েস রেকর্ডের মাধ্যমে সরাসরি ক্লাসেই জানিয়ে দিয়েছি, আপনারা ওখানে পেয়েছেন। আর রিটেন এক্সাম নিয়ে আপনাদের মাঝে যে একটা বড় ধরনের ভুল দেখেছি, বা সবাই যে ভুলটা করেছেন, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেনের মধ্যে সেটা ছিল
এক নাম্বারের মধ্যে যে সি নাম্বার কোয়েশ্চেনটা ছিল, সেখানে আপনারা অনেকেই ভুল করেছেন প্রশ্নটা। সে প্রশ্নটার উত্তর হবে ইররেগুলার, কিন্তু অনেকে দিয়েছেন বয়েড। ইররেগুলার কোয়েশ্চেন, আনসারটা হবে ইররেগুলার, কিন্তু আপনারা বেশিরভাগ মোস্ট অফ দি স্টুডেন্ট করেছেন সেটা বয়েড। তো এই বয়েডটা করার কারণ হচ্ছে আপনারা ভালো মতো খেয়াল করেননি, অথবা আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। আর যারা ইররেগুলার আনসারটা করতে পেরেছে তারা আসলেই ট্যালেন্টেড। এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন বয়েড না, কেন ইররেগুলার? আমার মনে হয়েছে যে পুরো রিটেন এক্সামের মধ্যে এই একটা কোয়েশ্চেনই হচ্ছে মানে আপনাদেরকে ট্রিকলি করা হয়েছে, অর্থাৎ এটাই আপনারা পারবেন না এরকম আর কোনো কোয়েশ্চেন তো না পারার মতো ছিল না। এটা কেন ইরেগুলার হবে সেটাই হচ্ছে আপনার প্রশ্ন, সেই উত্তরটা আমি দিচ্ছি। ওখানে বলা হয়েছিল যে মানে আমি একটু প্রশ্নটা স্পেসিফিকলি একটু দেখি আপনাদেরকে জানাই। ডিক্রিস্ট সন সনের বাচ্চারা পাই অনলি, মেয়ে থাকলে মেয়েরা ইকুয়ালি পেয়ে যাবে। আপু এটা হচ্ছে আমরা যখন গিয়াতে ক্লাস করবো, আমাদের ইনহেরিটেন্সের ক্লাস করবো, তখন আপনাদেরকে জানাবো আর কি। উইটনেসের ওইটা তো ইরেগুলারই হবে। হ্যাঁ উইটনেসের ওইটা তো ইরেগুলারই হবে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট একটু আমি আপনাদেরকে কোয়েশ্চেনটা দেখে একটু জানাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেনের মধ্যে ছিল হচ্ছে সি এ হানাফি ম্যান ম্যারিজ ডি ফুল সিস্টার অফ হিজ ওয়াইফ ই ডিউরিং দ্য সাবসিস্টেন্স অফ ম্যারেজ, মানে ডি এর ই এর বোন ডি কে কি করেছে? বিবাহ করেছে। এ হচ্ছে বোন, এ হচ্ছে স্ত্রী, করেছে হচ্ছে এক্স মিস্টার এক্স, তার স্ত্রী হচ্ছে ই, এবং এই স্ত্রী থাকা অবস্থায় সে ডি কে কি করেছে? বিবাহ করেছে। এই কেসটা তো আমি আপনাদেরকে বারবার সুন্দর করে উদাহরণ দিয়েছিলাম ইয়ার ক্ষেত্রে। আপনার টপিকটা ছিল আনলফুল কনজাংশনের মধ্যে এটা তো আপনাদেরকে বারবার বলেছিলাম যে আনলফুল কনজাংশনের কারণে কোন একটা বিবাহ কি হয়ে যায়। দেখা যাচ্ছে কিনা? উপরেরটা দেখা যাচ্ছে না, নিচে করে লিখি। ব্যাপারটা হচ্ছে আনলফুল কনজাংশন। এটা কেন আনলফুল কনজাংশন হবে? কারণ মিস্টার এক্স ই কেও বিবাহ করতে পারে, ডি কেও বিবাহ করতে পারে, কিন্তু আইনের মধ্যে বলা আছে বা শরীয়তের মধ্যে বলা আছে একজন ব্যক্তি দুই বোনকে একসাথে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। যখন ই স্ত্রী অবস্থায় আছে তখন সে তার বোন ডি কে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। সে যদি ডি কে বিবাহ করে তাহলে বিবাহটা হবে ইরেগুলার, এবং এই মিস্টার এক্স যদি ই কে কি করে দেয়, ই কে যদি তালাক দিয়ে দেয়, তাহলে তার যে এই ডি এর সাথে বিবাহটা হয়েছিল সেটা নতুন করে সেপারেশন করে বা ইরেগুলার কে রেগুলার করে যে প্রসেস সেটা ফলো করলে বিবাহটা কি হয়ে যাবে? আপনার বৈধ হয়ে যাবে। এবং এই জিনিসটাকে বলা হয় আনলফুল কনজাংশন। এটা আপনারা বুঝছেন কিনা? অনেকেই মোস্ট অফ দি স্টুডেন্ট এটা ভুল করেছেন। তারপর বলছে ভাইয়া যা লিখছি তাই পাইছি, এজন্য কোনো কোয়েশ্চেন নাই। গুড কোয়েশ্চেন, এটা গুড আনসার। উইটনেসের ওটা তো ইরেগুলারই হবে। হ্যাঁ, 4 নাম্বারটা সুজা বয়েড, আর বাকি সবগুলো হচ্ছে ইরেগুলার। 1 2 3 অর্থাৎ এ বি সি ইরেগুলার, আর ডিটা হচ্ছে বয়েড। ভাইয়া কনভার্টিবল নাকি নন কনভার্টিবল ইরেগুলারের ক্ষেত্রে এই 3টা প্রসেস ফলো করব। সেপারেশন, ইদ্দাত, এরপর হচ্ছে ফ্রেশ কন্ট্রাক্ট। যেটা নন কনভার্টিবল মানে এটা এরকম না যে কনভার্ট করা যাবে না, সেরকম না। এখানে নন কনভার্টিবল মানে হচ্ছে যে ডিফেক্টটা আছে সেই ডিফেক্টটা রিমুভ করলেই অনেক সময় রেগুলার হয়ে যায়। যেমন নাকি উইটনেসের ক্ষেত্রে একটা বিবাহ হলো, মিস্টার এ এবং মিসেস বি এর মধ্যে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার সময় তারা কি করে নাই? উইটনেস আনে নাই। তো এখন এটা ইরেগুলার ম্যারেজ। এখন এই ইরেগুলার ম্যারেজের মধ্যে যে একটা ডিফেক্ট আসছে, উইটনেস ছিল না, এই উইটনেসটাকে জন্য আপনাকে নতুন করে আবার কি করতে হবে না? সেপারেট করে দিতে হবে না, ফ্রেশ কন্ট্রাক্ট করতে হবে না, ইদ্যত পালন করতে হবে না। বরং আপনি যদি শুধুমাত্র বিবাহটা কনজামেট করে ফেলেন, অথবা যদি আপনি কাউকে সাক্ষী হিসেবে নিয়ে আসেন, তাহলে এটা ইরেগুলার থেকে অটোমেটিক কি হয়ে যাবে? রেগুলার হয়ে যাবে।
আর যেটা ইরেগুলার মানে নন কনভার্টিবল বলতেছে, সেটা নন কনভার্টিবল মানে ইরেগুলারটাকে রেগুলার করা যাবে না যে সেরকম না, বরং শুধুমাত্র ডিফেক্টটা তৎক্ষণাৎ দূর করে দিলে বিবাহটা রেগুলার হয়ে যাবে না। অর্থাৎ এখানে সি নাম্বার কেসের মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি, স্ত্রী আছে, এখন ডি কে বিবাহ করেছে। তো স্ত্রী থাকা অবস্থায় আপনি যদি স্ত্রীকে তালাক দিয়ে দেন, তাহলে ডি এর সাথে যে বিবাহ ইরেগুলার হয়েছিল সেটা রেগুলার হয়ে যাবে না, বরং আপনাকে ওই তিনটা প্রসেস সেগুলো কি করতে হবে, ফলো করতে হবে। আপনি বুঝতে পারছেন কিনা? নাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। আর আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, চালু হয়ে গেছে, তাহলে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। গত ক্লাসে আমরা হচ্ছে গার্ডিয়ানশিপ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। হ্যাঁ, কে? হ্যাঁ, বলো বলো বলো। না না, আমি তো বিকাশে পাঠাই। কেন, কোনো সমস্যা? আমাদের তো রকেট অ্যাকাউন্ট, আমাদের বিকাশই আছে, তুমি ওটাতে বিকাশ করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বিকাশ অ্যাকাউন্ট করো না, এটা এনআইডি দিয়ে বিকাশ করা যাবে, সমস্যা হবে না। Okay. ভাইয়া, আমার রিটার্নের রেজাল্ট লিস্টে নাই, আইনুন নাই। ভাইয়া, তুমি কি পরীক্ষা দিয়েছো? যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেটা আসবে অবশ্যই। আর যদি তাও না আসে, তুমি আমাকে আরেকবার পাঠাও, ওই হোয়াটসঅ্যাপের তোমার ফাইলটা পাঠাও, আমি চেক করে তোমাকে কি করবো, রেজাল্ট ওইখানে দিয়ে দিব, ওনারা ইনক্লুড করে দিবে। আচ্ছা, আমরা সরাসরি ক্লাসে চলে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গার্ডিয়ানশিপ, এবং আমরা গার্ডিয়ানশিপের প্রাইমারি তথ্যগুলো জানিছি। সেগুলো হচ্ছে কি, গার্ডিয়ানশিপ বলতে কি বোঝায়, গার্ডিয়ানশিপের ধারণাটা কেন প্রয়োজন, গার্ডিয়ানশিপ কত ধরনের হতে পারে, যেমন গার্ডিয়ানশিপ টু অফ প্রপার্টি অফ পার্সন। এরপর আমরা অনেকগুলো ব্যাপার আলোচনা করেছি, এবং সাথে একটু করে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কাস্টোডি, মানে কাস্টোডিয়াল কেয়ার। কাস্টোডিয়াল কেয়ার বলতে কি বোঝায়, যে বাবা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স করে দেখাশোনা করেন, সেজন্য উনি গার্ডিয়ান। আর যে সমস্ত ব্যাপারগুলো গার্ডিয়ানের না, মানে পার্সোনাল রিলেটেড না, প্রপার্টি রিলেটেড না, বাট সেগুলো হচ্ছে কেয়ার রিলেটেড। কেয়ার মানে দেখাশোনা। যেমন বাবা হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসে, চাউল নিয়ে আসে, সেগুলো রান্না করে খাওয়াই কে? মা। ছেলেকে দেখাশোনা করে কে? মা। দুধ খাওয়াই কে? মা। এই যে মায়ের যে একটা স্নেহ মমতার কানেকশন, সেই কানেকশনের কারণে মা তাকে মানে সেই ছেলে বা বাচ্চা যার স্নেহ, যার দয়া মমতায় বেড়ে উঠে, সেটাকে বলা হয় কাস্টোডিয়ান, মানে কাস্টোডি আর কি। এই যার আন্ডারে থাকে তখন তাকে বলা হয় কাস্টোডিয়ান। তো এই কাস্টোডিয়ান নিয়ে কতগুলো ব্যাপার স্যাপার আছে, যেমন কাস্টোডিয়ানের অর্থটা কি, মানে কাস্টোডিয়ানের যে আমরা কথা বলতেছি এটার আইনি অর্থটা কি? এটার আইনি অর্থ হচ্ছে, তোমরা একটু শুনো এবং পারলে লিখে নাও, যে ইট মিনস দ্য রাইট টু কিপ এ চাইল্ড আন্ডার আউন কাস্টোডি। কাস্টোডিয়ানশিপ বলতে বোঝায় কোন একটা শিশুকে নিজের দায় দায়িত্বে রাখা, কোন একজন শিশুকে নিজের কাছে রাখা, এটার নামে হচ্ছে কাস্টোডি। এবং এক্ষেত্রে বলতেছে, কাস্টোডির ক্ষেত্রে মাদার গেটস প্রিফারেন্সিয়াল রাইট ওভার আদার্স। অন্যান্য সবাইকে এক্সক্লুড করে কাস্টোডিয়ানের ক্ষেত্রে মা প্রিফারেন্সিয়াল, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে অধিকারটা পেয়ে থাকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, কোন একটা বাচ্চার গার্ডিয়ানশিপের প্রশ্ন আসলো, তখন আমরা জানি মুসলিম ওমেন গার্ডিয়ান হতে পারে না। এখন ওমেন গার্ডিয়ান হতে পারে না, ঠিক। আদালত যখন মামলাটা ডিল করবে বা জাজমেন্টটা রেডি করবে, তখন দেখবে তা ওই ছেলের বাচ্চার মা আছে কিনা। যদি মা থাকে, তাহলে বাবাকে অথবা চাচাকে গার্ডিয়ানশিপের ব্যাপারটা দিলেও কাস্টোডিয়ানের ব্যাপারটা প্রথমে তার মাকে দিবে, ছেলেটার মা, কারণ সে তো মা থেকে ছিন্ন হয়ে তার কিছু ভালো লাগবে না, সে চলাফেরা করতে পারবে না, বা তার যেভাবে মেন্টালি গ্রোথ হওয়া উচিত সে সেভাবে হতে পারবে না। এজন্য বলতেছে, মায়ের উপস্থিতিতে মাই হচ্ছে অন্যান্য সবাইকে এক্সক্লুড করে অগ্রাধিকার প্রিফারেন্সিয়াল রাইটটা এনজয় করবে। অর্থাৎ প্রাথমিকভাবে মাই হবে কাস্টোডি। এরপরে আসতেছে হু গেট দ্য রাইট টু কাস্টোডি। আমরা প্রথমে বলেছি মা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে অধিকারটা এনজয় করে। এখন মা নাই, একটা বাচ্চার মা নাই, বাবাও নাই। এখন গার্ডিয়ান হিসেবে আদালতের মধ্যে প্রশ্ন আসলো, তখন আদালত হচ্ছে গার্ডিয়ান হিসেবে তার চাচাকে ঠিক করে দিল, যে বলতেছে আঙ্কেল, মানে মিস্টার এক্স যে হচ্ছে তার আঙ্কেল, সে হচ্ছে তার গার্ডিয়ান হবে। এখন উনি তো গার্ডিয়ান হয়েছে, এখন একজন কাস্টোডিয়ান লাগবে না। বলতেছে যদি তার মাদার যদি বেঁচে থাকে, তাহলে মাই হবে কাস্টোডিয়ান। এখন মা যদি না থাকে, মায়ের অনুপস্থিতিতে কে কাস্টোডিয়ান হবে? মায়ের অনুপস্থিতিতে প্রথমে ম্যাটারনাল মাদার, অর্থাৎ নানি।
সরাসরি বলা আছে যে প্রথমে বলতেছে যে মা পাবে, মায়ের পরে হচ্ছে মায়ের মা, অর্থাৎ নানি কাস্টডির দায়িত্বটা আগে পাবে। নানুর অনুপস্থিতিতে দাদি মানে বাবার মা, প্রথমে মায়ের দিক থেকে প্রথমে মা পাবে, মায়ের অনুপস্থিতিতে মায়ের মা অর্থাৎ নানি পাবে। আর নানির যদি না থাকে বা নিতে না চায় তাহলে বাবার দিকে চলে যাবে, বা বাবার মা অর্থাৎ দাদি, দাদি হবে কাস্টডি। দাদি যদি না থাকে তখন তার যদি আপন কোনো বোন থাকে, সেটা আপন বোন হোক অথবা তার কনসেনগুইন সিস্টার হোক অথবা ইউটেরাইন সিস্টার হোক, অর্থাৎ তার আপন বোন হোক অথবা তার বাবার দিক থেকে বোন হোক অথবা তার মায়ের দিক থেকে বোন হোক, সেই হচ্ছে এই রাইটটা এনজয় করবে। এখন একটা কোয়েশ্চেন আসতেছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে মা কেন প্রিফারেন্সিয়াল রাইটটা এনজয় করে? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডোন্ট সেপারেট মাদার ফ্রম দেয়ার চিলড্রেন, যে তোমরা মা এবং ছেলের মধ্যে বিচ্ছিন্ন করে দিও না, অর্থাৎ যতটুকু পারা যায় ততটুকুই তোমরা মা এবং ছেলেকে কাছে থাকার জন্য ব্যবস্থা করে দাও। এই হচ্ছে আমরা প্রথমে আলোচনা করছি, সেটা হচ্ছে এই হু গেট রাইট টু কাস্টডি, আমরা সেটা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব কোয়ালিফিকেশন। মানে কোয়ালিফিকেশন বলতে যিনি কাস্টোডিয়ান হবেন, যে কেউ কি কাস্টোডিয়ান হয়ে যেতে পারে? ধরেন মা আছে, মা থাকলে তো মা হবে, আমরা বুঝতে পারছি। এখন মায়ের অনুপস্থিতিতে যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিফিকেশন গুলো থাকতে হবে, এগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। কোয়ালিফিকেশনের জন্য প্রথমে বলতেছে এজ এন্ড উইজডম, এজ এন্ড উইজডম, উইজডম, এজ এন্ড উইজডম, বয়স এবং অভিজ্ঞতা। ধরেন মা নাই, মায়ের অনুপস্থিতিতে ওর একটা ফুফি আছে বাসায়, ছেলেটার বয়স ধরেন আপনি 1 বছর, ওর একটা ফুফি আছে 5 বছরের অথবা 6 বছরের, দাদিও নাই, মাও নাই, দাদিও নাই, ওর বাবার একটা বোন আছে যে বোনটার বয়সও বেশি না 10 বছর, তাহলে কি আদালত ওই ফুফিকে, সে যেহেতু তার বাবার দিক থেকে কাছের আত্মীয় সেজন্য কি দিয়ে দিবে? তাকে কি কাস্টোডিয়ানের দায়িত্বটা দিয়ে দিবে? বলতেছে না। আদালত কাস্টোডিয়ানের ব্যাপারটা দেওয়ার সময় এজ এন্ড উইজডম, ওই কাস্টোডিয়ানের বয়স কতটুকু হয়েছে, তার জ্ঞান প্রজ্ঞা, সে বাচ্চাটাকে লালন পালন করতে পারবে কিনা, এগুলো কি করবে? কনসিডার করবে। এক। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে কাস্টোডিয়ান হওয়ার জন্য কি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে? মানে মাকে কি শিক্ষিত হইতে হবে, অনার্স মাস্টার্স এর ডিগ্রি লাগবে, অথবা দাদি অথবা নানি অথবা বোন অথবা ফুফু, ওনাদেরকে কি আপনার মাস্টার অনার্সে বাচ্চা লালন পালনের জন্য মাস্টার্স ডিগ্রি অনার্স ডিগ্রি লাগবে? বলতেছে না। ওনাদের এজ এবং উইজডম থাকলে এনাফ, ওনাদের কোনো কি লাগবে না, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না। এরপরে বলতেছে আপনার এই দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, আর কোনো কিছু কি নেই, দরকার নাই। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপশন অফ সাইল। অপশন অফ সাইল, অপশন অফ সাইল দেখি। ধরেন বাবা এবং মা আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে, মা ছেলেটার কাস্টোডিয়ানের দায়িত্ব পেল, বাবা হচ্ছে তার গার্ডিয়ান হিসেবে দায়িত্বটা পেল। বাবা গার্ডিয়ান হিসেবে আসলো, মা কাস্টোডিয়ান হিসেবে আসলো। এখন ডিভোর্স হওয়ার পরে তো মা তার বাবার বাড়িতে চলে গেছে, এবং তার বাবার বাড়িতে যাওয়ার সময় সে তার বাচ্চাটাকেও কি করে নিয়ে চলে গেছে। তো এখন যেহেতু নিয়ে চলে গেছে, ছেলেটা কতদিন মায়ের সাথে থাকবে? এই যে অপশন অফ সাইল, ছেলেটা কতদিন পর্যন্ত মায়ের সাথে থাকবে? যদি বয় হয় তাহলে সে 7 বছর পর্যন্ত উইদাউট এনি কোয়েশ্চেন তার মায়ের সাথে থাকতে পারবে। এই 7 বছরে তার বাবা অর্থাৎ গার্ডিয়ান ওই ছেলের জন্য সকল ধরনের খরচপাতি দিবে। সেই ছেলের জন্য আদালত যেটা ফিক্স করে দেয়, মাসে 1000, 2000, 3000, 4000, 1K, 2K, 3K, 4K, মানে ওই ছেলেটার অনুপাতে বা বাবার ফাইন্যান্সিয়াল এবিলিটি অনুপাতে 7 বছর পর্যন্ত কোনো প্রশ্ন ছাড়া ছেলেটা তার মায়ের সাথে থাকতে পারবে। এবং যখন সেই ছেলেটার বয়স 7 বছর হবে, তখন আদালত তাদেরকে আবার নিয়ে আসবে, নিয়ে এসে তখন ছেলেটাকে যাচাই বাছাই করবে যে তুমি কি মায়ের সাথে থাকতে চাও নাকি বাবার সাথে থাকতে চাও, অথবা আদালত কনসিডার করবে তার মা তাকে লালন পালন করতে সক্ষম হচ্ছে কিনা, ছেলেটা মায়ের সাথে থাকলে বেশি লাভবান হবে নাকি বাবার সাথে থাকলে বেশি লাভবান হবে। ধরেন মা হচ্ছে তেমন শিক্ষিত না, মোটামুটি পড়াশোনা করেছে, কিন্তু বাবা হচ্ছে অনেক বড় একজন স্কলার মানুষ। তো আদালত দেখতেছে যে ছেলেটা যদি তার বাবার সাথে থাকে তাহলে সে পড়াশোনার অপরচুনিটিটা বেশি পাবে। তখন আদালত এই যে 7 বছর পরে ওই ছেলেটাকে মায়ের সাথে থাকবে নাকি বাবার সাথে থাকবে, সেটা ওই ছেলেকে কোয়েশ্চেন করবে যে তুমি বাবার সাথে থাকতে চাও নাকি মায়ের সাথে থাকতে চাও। সাথে সাথে আদালত দেখবে ওই ছেলেটা কার সাথে থাকলে লাভবান বেশি হবে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বাড়বে। সবকিছু বিবেচনা করে তখন আদালত হচ্ছে ওই ছেলেটাকে পুনরায় কাস্টোডিয়ানের আন্ডারে পাঠিয়ে দিবে, হয়তো মায়ের কাছেও দিতে পারে অথবা বাবার কাছেও দিতে পারে। এখন আসেন ফিমেল। ফিমেল এখন তো ছেলে হিসাব করছি, বয় হলে 7 বছর, বয় হলে 7 বছর, অপশন অফ এই যে অপশন অফ সাইলটা। এখন ফিমেল হলে,
ফিমেল হলো বলতেছে পিউবার্টি এটেন্ড করা পর্যন্ত সে মায়ের সাথে থাকবে, পিউবার্টি এটেন্ড করা পর্যন্ত সে মায়ের সাথেই থাকবে। ধরেন মা কাস্টোডিয়ানের দায়িত্ব পেল, তাহলে ওই মেয়ে লাগাতার তার মায়ের সাথেই থাকবে যতদিন না সে পিউবার্টি এটেন্ড করে। পিউবার্টি এটেন্ড মানে সে হচ্ছে আপনার অ্যাডাল্টহুড অর্জন করে আর কি, অ্যাডাল্টহুড অর্জন করে। এবং অর্জন যখন করে ফেলবে তখন আদালতের সামনে আবার আসবে এবং আদালত তাকে জিজ্ঞেস করবে, প্রিয় মা তুমি কার সাথে থাকতে চাও, তুমি কি তোমার আম্মুর সাথে থাকবা নাকি তোমার বাবার সাথে থাকবা? সাথে সাথে উভয়জনের অন্যান্য অবস্থাগুলো বিবেচনা করে তখন আদালত সিদ্ধান্ত দিবে মেয়েটা তার বাবার সাথে থাকবে নাকি তার মায়ের সাথে থাকবে, অর্থাৎ কাস্টোডিয়ানটা কি চলমান থাকবে নাকি শেষ হয়ে যাবে। এই হচ্ছে আপনার এই যে অপশন অফ চাইল্ডরা আমরা নিয়ে আলোচনা করেছি। আপনারা বুঝছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা আমাকে ঠাসটা সেখানে কমেন্টের মধ্যে করুন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আর কি। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিমিটেশন। এই যে এটা এখানে দুই পার্ট, এই যে প্রথমে আমরা আলোচনা করবো লিমিটেশন নিয়ে। লিমিটেশনটা কি? ধরেন আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে আদালত তার মাকে কাস্টোডিয়ানের দায়িত্ব দিয়েছে, অর্থাৎ ছেলে অথবা মেয়ে তার মার সাথে থাকবে। এখন মার সাথে থাকার অর্থ কি এই মা যা ইচ্ছা তাই করতে পারবে? মার যখন ইচ্ছা তখন ছেলেটাকে মারতে পারবে, মার যখন ইচ্ছা ছেলেকে নিয়ে কক্সবাজারে ট্যুর দিতে পারবে, অথবা মার যখন ইচ্ছা সে একটা রুমের মধ্যে ওই ছেলেটাকে পড়াশোনা না করে একদম বন্দি করে রাখতে পারবে? বলতেছে না, এখানে কতগুলো কি আছে আপনার লিমিটেশন আছে, এখানে কতগুলো কি আছে লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলোর মধ্যে একটা হচ্ছে কিপিং, একটা হচ্ছে কিপিং and taking care and taking care। এই যে মা কাস্টোডিয়ানটা পাওয়ার পর ছেলেটাকে রাখবে তার কাছে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে টেকিং কেয়ার, তার সেবা যত্ন করবে। মা চাইলে ছেলেটাকে কাজের মধ্যে লাগাই দিতে পারবে না, ইটভাটার মধ্যে নিয়োগ করতে পারবে না, চায়ের দোকানের মধ্যে চা বিক্রি করার জন্য বা চাকরি করার জন্য তাকে সেখানে নিয়োগ করতে পারবে না, অথবা অন্য কোথাও শ্রমের মধ্যে লাগাই দিতে পারবে না। ছেলেটাকে কি করবে? মা নিজের কাছে রাখবে, সাথে সাথে তার টেকিং কেয়ার করবে, তাকে খাওয়াবে, তাকে ছড়া শিখাবে, তাকে কালিমা শিখাবে, সে যদি অন্য ধর্মের হয় তাহলে তাকে গীতা শিখাবে। মা হচ্ছে তাকে টেকিং কেয়ার করবে, নিজের কাছে রাখবে এবং টেক কেয়ার করবে। এটা হচ্ছে এক নাম্বার। এখন আছে দুই নাম্বারটা হচ্ছে cannot remove in strange place। ধরেন বাবা আদালত যখন মাকে কাস্টোডিয়ানের দায়িত্ব দিয়েছে তখন মা হচ্ছে কোথায় থাকতো? মা হচ্ছে চকবাজার এরিয়ায় থাকতো, চকবাজার এলাকায় থাকতো। কে? মা, মম হচ্ছে চকবাজার এরিয়ায় থাকতো। এখন কাস্টোডিয়ান পাওয়ার পরে মা হচ্ছে ছেলেটাকে নিয়ে কোথায় চলে যেতে পারবে না? রাজশাহী চলে যেতে পারবে না। বাবা হচ্ছে সিডিসিতে থাকে, বাবা এবং মা আগে সিডিসিতে থাকতো। ছেলেটাকে পাওয়ার পর, কাস্টোডি পাওয়ার পর ছেলে মাকে নিয়ে কোথায় চলে যেতে পারবে না? রাজশাহী চলে যেতে পারবে না, অথবা দুবাই চলে যেতে পারবে না, অথবা অন্য কোনো দেশের মধ্যে চলে যেতে পারবে না। বরং ছেলেকে পরিচিত এলাকায় রাখতে হবে। ধরেন চকবাজার থেকে বাসা চেঞ্জ করে সর্বোচ্চ কোথায় যেতে পারবে? বহদ্দারহাট যেতে পারবে, অথবা পতেঙ্গা যেতে পারবে। অর্থাৎ তাকে চট্টগ্রাম শহরের মধ্যেই অবস্থান করতে হবে। এটা হচ্ছে আপনার 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার must allow father to visit। ধরেন বাবা তো গার্ডিয়ান, সে তো ছেলের খরচ পাতি আরো যা কিছু আছে সবকিছু দিচ্ছে, সুতরাং মা শুধু তাকে টেক কেয়ার করছে। এখন বাবার তো মাঝে মাঝে ইচ্ছা হতে পারে যে আমি আমার ছেলেকে দেখবো, তো যখন বাবার এরকম দেখার ইচ্ছা থাকবে তখন মা বলতে পারবে না যে আমি আমার ছেলে তোমাকে দেখাবো না, এটা বলতে পারবে না। বরং মা তার বাবাকে দেখার জন্য, অর্থাৎ বাবার সাথে সাক্ষাতের জন্য সুযোগ করে দিবে। এগুলো আদালত যখন মামলা হয়, যখন এই ব্যাপারগুলো হয়, তখন আদালত নিজে কি করে দেয়, আপনার এগুলো ফিক্স করে দেয়, কখন কোথায় দেখা করবে সেগুলো বলে দেয়। অনুরূপভাবে 4 নম্বর হচ্ছে উইল রিকোয়ার পারমিশন বিফোর ট্রাভেলিং। ধরেন মা হচ্ছে চট্টগ্রাম থেকে কোথায় যাবে? ঢাকা যাবে, বেড়াতে যাবে, কার বাসায়? ফুফির বাসায়। এখানে বাবার অনুমতি নিতে হবে। মানে মা নিজে যাওয়ার জন্য তো অনুমতি লাগবে না, কিন্তু যখন সে ছেলেকে নিয়ে যাবে তখন বাবাকে জানাইতে হবে যে আমি ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছি, ঢাকায় যাচ্ছি। কারণ বাবাকে যদি না জানাই তখন বাবা আবার আদালতে মামলা করতে পারবে যে স্ত্রী আমার অনুমতি না নিয়ে আমার ছেলেকে কাস্টোডিয়ানের দায়িত্ব পেয়ে সে যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। তখন আদালত সেটা দেখে বিবেচনা করে তখন মায়ের কাস্টোডিয়ানশিপটা কি করে দিতে পারে? ক্যান্সেল করে দিতে পারে। এরপর হচ্ছে আপনার এর আগে যেটা বলেছি অপশন অফ চাইল্ড, মানে মা হচ্ছে কাস্টোডিয়ানশিপের দায়িত্বটা লাগাতার 7 বছর পর্যন্ত, ছেলে হলে
করতে পারবে, তখন কোনো প্রশ্ন আসবে না। 7 বছর হয়ে গেলে তখন ছেলেকে জিজ্ঞেস করা হবে তুমি কার সাথে থাকতে পছন্দ করো, বাবার সাথে নাকি মায়ের সাথে। সাথে সাথে তাদের অন্যান্য অবস্থাগুলো বিবেচনা করা হবে, মায়ের সাথে থাকলে ভালো হবে নাকি বাবার সাথে থাকলে ভালো হবে, এবং এটার উপর নির্ভর করে আদালত রায় দিবে মায়ের সাথে কি ছেলেটা আরো, মায়ের দায়িত্বে কি ছেলে আরো থাকবে নাকি থাকবে না। আর যদি ফিমেল হয় তাহলে মেয়েটা পিউবার্টি অ্যাটেইন করা পর্যন্ত, অর্থাৎ অ্যাডাল্টহুড অর্জন করা পর্যন্ত লাগাতার মায়ের কাস্টোডিয়ানে থাকবে। আর পিউবার্টি অ্যাটেইন করার পরে আদালত জিজ্ঞেস করবে যে মেয়ে তুমি মায়ের সাথে থাকবে নাকি বাবার সাথে থাকবে। সে প্রথমে কার সাথে থাকতে চাই সেটা ডিসাইড করবে, এরপরে হচ্ছে অন্যান্য ব্যাপারগুলো দেখাশোনা করে দায়িত্বে দিয়ে দিবে। এখন আসেন আমরা আরেকটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে গ্রাউন্ড ফর লজিং। গ্রাউন্ড ফর লজিং ইট বলতে লুজিং গার্ডিয়ানশিপ, যে কখন মা তার গার্ডিয়ান কাস্টোডিয়ানের যে ব্যাপারটা আছে সেটা কখন কখন হারাই ফেলে। এগুলোর কিছু কারণ আছে, যেমন নাকি 1 নম্বর ম্যারেজ উইথ এস্ট্রেঞ্জার। আপনারা একটু লিখে ফেলেন, ম্যারেজ উইথ এস্ট্রেঞ্জার 1 নম্বর। এক নম্বর হচ্ছে ধরেন আদালত মাকে কাস্টোডিয়ানের দায়িত্ব দিয়েছে। এখন কাস্টোডিয়ানের দায়িত্ব দেওয়ার পর মা হচ্ছে অন্য একজন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এস্ট্রেঞ্জার বলা হচ্ছে। এস্ট্রেঞ্জারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এস্ট্রেঞ্জার বলতে কি? এস্ট্রেঞ্জার হচ্ছে যে ছেলে অথবা মেয়ের সাথে প্রহিবিটেড ডিগ্রি এর মধ্যে না। অর্থাৎ মা যদি কোন স্ট্রেঞ্জারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন মা কাস্টোডিয়ানের যে রাইট সেটা হারাবে। এখন স্ট্রেঞ্জার কি? স্ট্রেঞ্জার বলতে বোঝায় এমন এক ব্যক্তি যে ওই ছেলে অথবা মেয়ের সাথে উইদিন প্রহিবিটেড ডিগ্রি না। উইদিন প্রহিবিটেড ডিগ্রি কারা কারা? যেমন নাকি আমি একটা আপনাকে উদাহরণ দিই, বাবা, চাচার সাথে ভাতিজির বিয়ে বৈধ না, অবৈধ। অথবা বাইপুর সাথে ভাতিজির সাথে চাচার বিয়ে অবৈধ। তো এখন মায়ের বাবা, অর্থাৎ ছেলেটার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে মা যদি তার চাচার সাথে, এরকম অনেক ফ্যামিলিতে হয় যে বড় ভাই মারা গেছে, পরবর্তীতে মেজো ভাই ওই বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করেছে। তো এই যে যদি এরকম বিবাহ করে তখন মা কাস্টোডিয়ানের দায়িত্বটা হারাবে না। কিন্তু যদি ছেলে অথবা মেয়ের উইদিন প্রহিবিটেড ডিগ্রি না, এর বাইরের কাউকে যদি বিবাহ করে, যেমন অপরিচিত একজন মানুষ, তাকে যদি বিবাহ করে তখন মা হচ্ছে এই কাস্টোডিয়ানের দায়িত্বটা হারাবে। দ্বিতীয় নম্বর কেস হচ্ছে লিডিং ইমোরাল লাইফ, মানে যেটা মোরালের মধ্যে পড়ে না, মানে যেটা শৃঙ্খলা পরিপন্থী সেরকম জীবন যাপন করা। উদাহরণস্বরূপ মা হচ্ছে আপনার সন্ধ্যাবেলা মানি ব্যাগ একটা নিয়ে লিপস্টিক পরে কোথায় চলে যায়, নিউ মার্কেট চলে যায়, অথবা পতেঙ্গা বিচে চলে যায়, অথবা মা হচ্ছে অন্য কোন একজন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়। তো এই সমস্ত কাজগুলো করলে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তখন তারা ছেলেগুলো মানসিকভাবে উইক হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, তাদের যে ম্যাচিউরিটি লেভেল সেটা ভালোভাবে গ্রোথ হবে না। অর্থাৎ এক কথায় মা যদি লিডিং ইমোরাল লাইফ, মা যদি ইমোরাল লাইফ লিড করে তখনও হচ্ছে মা কাস্টোডিয়ানের দায়িত্বটা হারাবে। এই দুইটা সিচুয়েশনে মা কাস্টোডিয়ানের দায়িত্বটা হারাবে। আপনারা বুঝছেন কিনা আমাকে একটু জানান, সবাই বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানান। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো রিপ্লাই দিচ্ছেন না। আমার ক্লাসটা কি কোনো সমস্যা হচ্ছে? না, ক্লাস ঠিক আছে। রাকিব হাসান ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা বাকিগুলো হচ্ছে মুখে মুখে শিখে ফেলবো বা পড়ে ফেলবো, সেগুলো হচ্ছে আপনার এই যে আপনার ওয়েজেস। প্রথম কথা হচ্ছে মা কি বাউন্ড কিনা, বাউন্ড কিনা। ধরেন মা এবং বাবার মধ্যে ডিভোর্স হয়েছে, এখন ছেলেটা আছে হচ্ছে 3 বছরের অথবা 4 বছরের। তো মা কি ছেলেটাকে কাস্টোডিতে নিতে বাধ্য, মানে কাস্টোডিতে নিতে বাধ্য, মা কি কাস্টোডিতে নিতে বাধ্য কিনা, বাধ্য কিনা। বলতেছে
মা ছেলেকে কাস্টডি নিতে বাধ্য না। মা প্রথমত তাকে কাস্টডিতে নিতে বাধ্য না। এখন দেখেন বাধ্য না, ঠিক আছে, কিন্তু যদি এর বিকল্প হিসেবে পাওয়া না যায়, উদাহরণস্বরূপ একটা ছেলে যে 1 বছরের দুধ পান করে এবং ওই ছেলেটা মা ছাড়া অন্য কারো দুধ পানই করে না, অর্থাৎ সে হচ্ছে মা ভক্ত, মা ছাড়া অন্য কারো দুধ পান করে না, মায়ের কোনো বিকল্প নাই। তো এই অবস্থায় বলতেছে মা তখন কিন্তু আবার ওই ছেলেটাকে রাখতে বাধ্য হবে, কারণ ছেলে যেহেতু মা ছাড়া অন্য কাউকে ছিল না, তখন মাকে সেই ছেলেকে কাস্টডিতে নিতে বাধ্য করা হবে বা আদালত নির্দেশ দিবে এবং সাথে সাথে বাবাকে বলবে যে তুমি মাকে কি দাও, মজুরি প্রদান করো। অর্থাৎ ছেলেকে যে, তাই মাঝে মাঝে টং টং শব্দ হচ্ছে, এই ফোনে হয়তো কেউ বারবার এসএমএস দিচ্ছে। ও ঠিক আছে, আসলে এখানে টং টং শব্দ হচ্ছে, সেটা ঠিক। এখানে কতগুলো মেসেজ আসতেছে, আমি কি করে দিচ্ছি। আর হবে না, আশা করি এখন আর হবে না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কাস্টডি। এখন দেখেন ছেলেটা মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ পালন করে না, তো এবং বিকল্প পাওয়া যাচ্ছে না, তখন আদালত নির্দেশ দিবে যে মাকে তুমি ওই ছেলেটাকে অবশ্যই কি করবা, তোমার কাস্টডিতে নিবা এবং সাথে সাথে বাবাকে বলবে যে তুমি তোমার ওই স্ত্রীকে কি দিবা, যেহেতু সে দুধ পান করাচ্ছে, সাকলিংটা করাচ্ছে, তাকে মজুরি দিবা। আচ্ছা, এখন দেখেন মা হচ্ছে নিজের ইচ্ছেই নিয়েছে, ছেলেটাকে বলতেছে যে কাস্টডিতে আমার ছেলে আমার কাছেই থাকবে, এরপরও মা মজুরি চাইতে পারবে কিনা, যেটাকে বলা হয় ওয়েজেস। মা মজুরি নিতে পারবে কিনা, বলছে ইয়েস, মা কি নিতে পারবে, ছেলেটাকে দুধ পান করানোর জন্য অথবা তার কাস্টডিতে দেখাশোনা করার জন্য মজুরি নিতে পারবে। এরপরে আসে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দি চাইল্ড। ওয়েলফেয়ার অফ দি চাইল্ড, এখানে একটা মামলা, সেটা একটু লিখে ফেলেন, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক ভার্সেস SMA বকর এন্ড আদার্স। মামলাটা একটু লিখে ফেলেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে ফ্যামিলি কোর্টের মধ্যে এবং হাই কোর্টের মধ্যে অনেকগুলা মামলা আছে, বুড়ি মামলা আছে, যে মা বাবার ডিভোর্স হয়েছে, তাদের ছেলে কি হবে। যেমন আপনারা হয়তো রিসেন্টলি একটা জিনিস দেখেছেন কিনা জানি না, বাংলাদেশের একজন দম্পতি, উনি হচ্ছে জাপানিজ মহিলাকে বিবাহ করেছে এবং তাদের দুটো সন্তান আছে, দুইটা সন্তানই হচ্ছে মেয়ে। তো স্টিল এখন বর্তমানে একটা মেয়ে বাবার সাথে থাকে, আরেকটা মেয়ে হচ্ছে মায়ের সাথে জাপানে থাকে, আমি যতটুকু জানি আর কি। তো আপনারা যখন আদালতে যাবেন অথবা কেস যখন দেখবেন, তখন সেখানে অনেকগুলো মামলা পাবেন যে ছেলেকে নিয়ে শুধুমাত্র অথবা মেয়েকে নিয়ে, যে সে কার সাথে থাকবে। তো এখন আদালতের সামনে যখন কোন একটা ছেলে অথবা মেয়ের কাস্টডি অথবা গার্ডিয়ান নিয়ে প্রশ্ন আসবে, তখন আদালত কোন বিষয়টার উপর গুরুত্ব দিবে, কোন বিষয়টার বেসিসে আদালত জাজমেন্ট দিবে, সেটা হচ্ছে এই যে ওয়েলফেয়ার অফ দি চাইল্ড, মানে ছেলেটার উপকারিতা। ওয়েলফেয়ার অফ দি চাইল্ড অর্থ হচ্ছে ছেলেটার উপকারিতা মানে কি শুধুমাত্র ভালো মতো খাবার দাবার করা, বলতেছে না, ছেলেটার খাবার দাবার ঠিক মতো করানো, তার স্বাস্থ্যের উন্নতি করা, এরপর হচ্ছে তার এডুকেশনাল যে স্টেজ গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রদানের যে কোথায় থাকলে সে ভালো মতো শিক্ষাগুলো পাবে, তারপর হচ্ছে কার সাথে থাকলে, কোন এনভায়রনমেন্টে থাকলে সে হচ্ছে সবচেয়ে বেশি তার ম্যাচুরিটিটা গ্রোথ হবে, এই যে এগুলো হচ্ছে ওয়েলফেয়ার অফ দি চাইল্ড। কার কাছে থাকলে সে দ্রুত মেডিকেল কেয়ার পাবে, এই সবগুলোকে বলা হয় ওয়েলফেয়ার অফ দি চাইল্ড। এই ওয়েলফেয়ার অফ দি চাইল্ড যার কাছে থাকলে, সে বাবা হোক অথবা সে মা হোক, যার কাছে থাকলে ওয়েলফেয়ার অফ দি চাইল্ড বেশি হবে, আদালত তাকেই গার্ডিয়ান হিসেবে মনোনীত করবে অথবা তাকেই কাস্টোডিয়ান হিসেবে মনোনীত করবে। এবং এক্ষেত্রে একটা মামলা আছে, এই যে এখানে ওয়েলফেয়ার অফ দি চাইল্ড, এই কথাটা কোথায় কোন মামলার মধ্যে বলেছে আদালত, সেটা হচ্ছে এই যে মামলাটা দেখা যাচ্ছে কিনা একটু বলুন, আবু বকর সিদ্দিক ভার্সেস SMA বকর এন্ড আদার। এই মামলাটা হচ্ছে আপনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মধ্যে হাইকোর্ট এই মন্তব্যটা দিয়েছে যে প্যারামাউন্ট কনসিডারেশন শুড বি দা ওয়েলফেয়ার অফ দি চাইল্ড। কি প্যারামাউন্ট, PRAMMOUNT, প্যারামাউন্ট
আপনারা লাইটে লিখে ফেলুন। অর্থাৎ আদালত এই মামলার মধ্যে বলেছে যে প্যারামাউন্ট কনসিডারেশন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মুখ্য ব্যাপার হবে হবে দ্য ওয়েলফেয়ার অফ দি চাইল্ড, শিশুটির উপকারিতা। অর্থাৎ গার্ডিয়ানশিপ, কাস্টোডিয়ান এগুলো নির্ধারণের ক্ষেত্রে যার কাছে থাকলে ছেলেটার সবচেয়ে বেশি উপকার হবে তাকেই আদালত কাস্টোডিয়ান এবং গার্ডিয়ানশিপটা প্রদান করবে। এরই মাধ্যমে হচ্ছে আমাদের গার্ডিয়ানশিপ এবং কাস্টোডিয়ানের যে সমস্ত সরকারি ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের মধ্যে শেষ হলো। এই যে পুরো টপিকের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নগুলো করুন। আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করে ফেলুন। আমরা এরপরে হচ্ছে স্ট্যাটিউটরি প্রসিডিউর। আমরা এতক্ষণ যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে আমাদের সরকারি আইন কানুন। এখন আমরা সরাসরি চলে যাব গার্ডিয়ানশিপ এবং কাস্টোডিয়ান নিয়ে আমাদের দেশীয় আইনের মধ্যে স্পেসিফিকলি কি বলা আছে, কে গার্ডিয়ান হতে পারবে এবং গার্ডিয়ান হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে অথবা কি কি কারণে গার্ডিয়ানশিপটা চলে যেতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগে কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলুন। ভাইয়া, ওয়েলফেয়ার যদি বাবার থেকে বেশি পাওয়ার পরও সন্তান যদি মায়ের কাছে থাকতে চাই, এক্ষেত্রে আদালত কি ডিসিশন দিবে? ভাইয়া, ওইখানে একটা সেটা আমরা এই পার্টের মধ্যে পড়বো। ওইখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনার সেকশনটা আমরা পড়বো, সেটা হচ্ছে আদালত শিশুর উইলের এগেনস্টে কি দিবে না, রায় দিবে না। উইলের এগেনস্টে গার্ডিয়ান অথবা কাস্টোডিয়ান নিয়োগ দিবে না। অর্থাৎ আদালত যখন কাউকে গার্ডিয়ান বানাবে অথবা কাস্টোডিয়ান বানাবে, তখন শিশুটা কাকে চাই, শিশুটা কার কাছে থাকতে চাই সেটাকেও কি করবে, কনসিডার করবে। এটা হচ্ছে দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট, অ্যাক্ট 1890 মধ্যে এই কথাটা কি করা আছে আপনার বলা আছে। আমরা সেটা স্ট্যাটিউটরি প্রসিডিউরের মধ্যে বলবো। এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত করে ফেলুন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে আগাবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি। কলমগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। আইনটার নাম হচ্ছে দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890। আইনটার নাম হচ্ছে দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890। দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890 সেকশন 4 এবং 2 এর মধ্যে হু ইজ গার্ডিয়ান এটার সঙ্গে এই সেকশনের মধ্যে বলতেছে গার্ডিয়ান কে বলছে এ পারসন হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য পারসন অফ এ মাইনর অর প্রপার্টি অর বোথ। এই সেকশনটা আপনারা যদি নেটে সার্চ করেন তাহলে ওই সংজ্ঞাটা চলে আসবে। আমি আর সময় যেহেতু চলে যাচ্ছে আমি লিখতেছি না, আপনাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি। বলছে এ গার্ডিয়ান ইজ এ পারসন having the care of the person or the person of a minor or property or both.
গার্ডিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি যে কোন একজন মাইনরের পার্সন অথবা প্রপার্টি অথবা পার্সন এবং প্রপার্টি দুটোটার দায়িত্বে নিয়োজিত। আবার বলতেছি, দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890 সেকশন 4 সাব সেকশন 2 তে বলতেছে গার্ডিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি যে কোন একজন মাইনরের পার্সন মানে তার কোন একটা ডিসিশন, মানে যেমন তার যখন কোনো প্রশ্ন আছে তার গার্ডিয়ান হবে, সেক্ষেত্রে তার পার্সন এবং তার প্রপার্টি মানে হচ্ছে তার কোন একটা প্রপার্টি আছে সেটা বিক্রয় করতে হবে অথবা ক্রয় করতে হবে অথবা কোন একটা চুক্তি করতে হবে যেটা ওই মাইনরের পক্ষ হয়ে প্রপার্টি রিলেটেড চুক্তিগুলো করবে, সেক্ষেত্রে গার্ডিয়ান এমন একজন ব্যক্তি যে কোন একজন মাইনরের পার্সন অথবা প্রপার্টি অথবা পার্সন এবং প্রপার্টি উভয়টার দায়িত্বে নিয়োজিত থাকে, সেই হচ্ছে গার্ডিয়ান। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে গার্ডিয়ান দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আপনার পার্সনের হতে পারে, আবার হচ্ছে প্রপার্টি হতে পারে। মানে মিস্টার এক্স, এই মিস্টার এক্স জেড হচ্ছে মাইনর, জেড মাইনরের পার্সনের গার্ডিয়ান হতে পারে অথবা সাথে প্রপার্টির গার্ডিয়ান হতে পারে, অথবা এক্স হচ্ছে পার্সনের প্রপার্টি গার্ডিয়ান, ওয়াই হচ্ছে তার প্রপার্টির গার্ডিয়ান। অর্থাৎ একটা মাইনরের দুইটা পরিচয়, একটা হচ্ছে তার পার্সন আর একটা হচ্ছে তার প্রপার্টি। তো পার্সনের জন্য একজন গার্ডিয়ান থাকতে পারে, প্রপার্টির জন্য একজন গার্ডিয়ান থাকতে পারে, অথবা একজন ব্যক্তি ওই মাইনরের পার্সন অথবা প্রপার্টি উভয়টার কি হতে পারে, গার্ডিয়ান হতে পারে। এরপরে আসেন ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট সেকশন 7 সাব সেকশন 1 ওই সেম অ্যাক্টের। যখন আদালত গার্ডিয়ান নিয়োগ দিবে, যেমন কোন একজন মাইনরের বাবা মারা গেছে, এখন তার গার্ডিয়ানের দরকার হচ্ছে বা তাকে তার জন্য গার্ডিয়ান নিয়োগ দিতে হবে। এখন গার্ডিয়ান নিয়োগ দেওয়ার সময় আদালত কি কি বিষয়গুলো কি করবে আমরা কনসিডার করবে বলতেছে। এক নাম্বার আমি মুখে বলে দিচ্ছি, এক নাম্বার হচ্ছে ফর ওয়েলফেয়ার অফ দি মাইনর অ্যাপয়েন্টিং এ গার্ডিয়ান ফর দ্য পার্সন অর প্রপার্টি অর বুথ। যে আদালত যখন কোন একজন মাইনরের গার্ডিয়ান নিয়োগ দিবে তখন চাইলে তার পার্সনের জন্য নিয়োগ দিতে পারে অথবা তার প্রপার্টির জন্য নিতে পারে অথবা উভয়ের জন্য কি করতে পারে, নিয়োগ দিতে পারে। এখন নিয়োগটা কিভাবে করবে, আদালত হচ্ছে একটা লিখিত আদেশ কি করে দিবে, আপনার ডিক্লারেশন করে দিবে। এরপরে আসি এই যে ক্রাইটেরিয়া বলতেছে, ক্রাইটেরিয়া ফর অ্যাপয়েন্টমেন্ট সেকশন 4 সেকশন, এটা হচ্ছে সেকশন 17 সাবসেকশন 1, সেকশন 17 সাবসেকশন 1। এটার মধ্যে বলতেছে আদালত গার্ডিয়ান অ্যাপয়েন্ট করার সময় ওই ওয়েলফেয়ার অফ দি চাইল্ডটাকে দেখবে, অর্থাৎ কাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিলে ওই মাইনরের জন্য ভালো হবে সেটা বিবেচনা করবে। এক। দ্বিতীয় নম্বর বলতেছে গার্ডিয়ান নিয়োগ দেওয়ার সময় ওই গার্ডিয়ানের সেক্স, অর্থাৎ সে কি মেল নাকি ফিমেল, ফিমেল তো নিয়োগ দেওয়া যাবে না, মানে সেই ছেলে হলে সেই ছেলে হয়ে কি তার আপন চাচাকে নিয়োগ দিচ্ছে নাকি তার মামাকে নিয়োগ দিবে নাকি তার দূরের কাউকে নিয়োগ দিবে, এই সবগুলো কি করবে আপনার বিবেচনা করবে। অনুরূপ ভাবে ওই ছেলের উইল যেটা আছে সে কাকে চাই এই কথাটা বলা আছে সেকশন 5 এর মধ্যে। সে কাকে চাই, মাইনর কাকে গার্ডিয়ান হিসেবে পেতে চাই, কাকে সে পছন্দ করে, এই ব্যাপারটা আদালত দেখবে। আমরা এখানে কয়টা জিনিস দেখলাম ক্রাইটেরিয়ার মধ্যে, এখানে একটা জিনিস দেখলাম আর এখানে একটা জিনিস দেখলাম। এখানে হচ্ছে এক নম্বরের মধ্যে বলছে ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড, গার্ডিয়ান হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার সময় ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ডটাকে দেখবে, অর্থাৎ শিশুটা কাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিলে শিশুর জন্য অধিকতর লাভ হবে সেটা দেখবে। 17(1)(17)(5) এর মধ্যে বলতেছে অনুরূপ ভাবে ওই বাচ্চা মাইনর কাকে গার্ডিয়ান হিসেবে পেতে চাই, সে কি চাচার সাথে থাকতে চাই নাকি তার মামাকে গার্ডিয়ান হিসেবে চাই নাকি তার ভাইকে গার্ডিয়ান হিসেবে চাই নাকি তার চাচাতো ভাইকে গার্ডিয়ান হিসেবে চাই, এই যে তার উইল তার ইচ্ছা সেটাকেও কি করবে আদালত একটু নজরে নিবে। এরপরে আসেন সেকশন 24 এর মধ্যে বলতেছে, সেকশনগুলো আপনারা একটু লিখে ফেলেন, চাইলে আপনারা ইয়া থেকেও দেখতে পারেন। সেকশন 24 ওই নেটের মধ্যে দেখতে পারেন, এগুলো বিস্তারিত। এরপরে আসেন এই সেকশন 24 এর মধ্যে বলতেছে যাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিবে তার কি কাজ হবে, সে কি কি করবে, তাকে কি কি বিষয় নিশ্চিত করতে হবে। সেকশন 24 এর মধ্যে বলতেছে মাস্ট লুক টু হিজ সাপোর্ট, মানে বাচ্চাটাকে তাকে সমর্থন দিতে হবে। সমর্থন দেওয়ার অর্থ হচ্ছে সে যদি নিজে খেতে না পারে অথবা সে যদি ভালো কিছু খেতে চায় তাহলে সেটা তাকে যোগান করে দিতে হবে।
যেমন আপনি আপনার পরিবারের মধ্যে প্রতিদিন সবজি খেতে অভ্যস্ত, কিন্তু বাচ্চাটা হচ্ছে সবজি খেতে অভ্যস্ত না, সে হচ্ছে মাঝে মাঝে মুরগি মাছ খেতে চাই, মাঝে মাঝে মাংস খেতে চাই, মাঝে মাঝে ডিম খেতে চাই। তো আপনাকে এই যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে? সাপোর্ট দিতে হবে। তারপর হচ্ছে তার হেলথ, তার স্বাস্থ্য কিরকম, সে কি রোগা হলে তাকে ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, তাকে ডাক্তার দেখাতে হবে। এরপর হচ্ছে এডুকেশন, ছেলেটা যদি বড় হয়, মানে মাইনর হয়ে ধরেন 8 বছর 9 বছর হয়েছে, তখন আপনার ওই মাইনরকে এডুকেশনের ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে। এন্ড আদার ইম্পর্টেন্ট ম্যাটার্স এন্ড ডিউটিস, অর্থাৎ ছেলেটা যদি তার যদি আরো অন্যান্য কোনো দায়িত্ব থাকে, যেমন সে অসুস্থ হয়েছে, তার চিকিৎসা দেওয়া, তার পড়াশোনার বয়স হয়েছে, তাকে স্কুলে ভর্তি করানো, তারপর হচ্ছে তার বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে, সে বাইরে তার খালার বাসায় যেতে চাচ্ছে, তার নানুর বাসায় যেতে চাচ্ছে, তাকে তাদের নানু অথবা তার খালু এগুলোকে ভিজিট করার জন্য ব্যবস্থা করা, এই সব কিছু আপনার কাকে করতে হবে? যে গার্ডিয়ান হবে তাকে করতে হবে। এবং এগুলো বলা আছে কততে? সেকশন 24 এর মধ্যে। আপনারা সেকশনটা লিখেন। এরপর আসেন সেকশন 27। সেকশন 27 এর মধ্যে বলতেছে যে ওই যিনি গার্ডিয়ান হিসেবে অ্যাপয়েন্টেড হবেন তার দায়িত্বটা কতটুকু? একটা মিটার আছে না, মানে ছেলে যদি ছেলেটার প্রপার্টি নাই, কিছু নাই, ছেলেটা এখন প্রতিদিন রেডিসন ব্লুতে নাস্তা করতে চাই, তাহলে গার্ডিয়ানকে তাকে প্রতিদিন রেডিসন ব্লুতে নাস্তা করাতে বাধ্য হবে? অথবা ছেলেটা চকবাজারের মধ্যে ধরেন কাশগড়ের মধ্যে প্রতিদিন বিরিয়ানি খেতে চাই, তাকে কি তার গার্ডিয়ান প্রতিদিন বিরিয়ানি খেতে বাধ্য থাকবে? বলছে এরকম না। কি করবে? সেটা হচ্ছে অর্ডিনারি প্রিউডেন্স। অর্ডিনারি প্রিউডেন্স বা প্রুডেন্স ম্যান, একজন সাধারণ মানুষ যার বিবেকবোধ আছে, যার সবকিছু আছে, সে যেরকম কাজকর্মগুলো করে, সে যতটুকু দায়িত্ব পালন করে, গার্ডিয়ানকেও ততটুকু কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে। ধরেন গার্ডিয়ান হচ্ছে একজন মিডল ক্যাটাগরির মানুষ, তার মান্থলি ইনকাম 50,000 টাকা, তো সে তো ছেলেটাকে প্রতিদিন কাজগুলোর মধ্যে গিয়ে বিরিয়ানি খাওয়াতে পারবে না। সে করবেটা কি? সে হচ্ছে তার ফ্যামিলির জন্য যতটুকু খাবারের আয়োজন করে, ছেলের জন্য ততটুকু খাবারের আয়োজন করবে। সে তার ফ্যামিলির জন্য যতটুকু এক্সট্রা কিছু নিয়ে আসে, অর্থাৎ সপ্তাহে যদি একদিন তারা ঘুরতে যায়, তাহলে ছেলেটাকেও সপ্তাহে একদিন কোথায় নিয়ে যাবে? ঘুরতে নিয়ে যাবে। তারা যদি সপ্তাহে একদিন বিরিয়ানি খেতে যায়, তাহলে ছেলেটাকেও কি করবে? সপ্তাহে একদিন বিরিয়ানি খেতে নিয়ে যাবে। এটাকে বলা হয় অর্ডিনারি প্রিউডেন্ট পার্সন। আমি মেন দিয়ে দিচ্ছি, এটা হবে অর্ডিনারি প্রিউডেন্ট পার্সন ডাস এটা দিচ্ছি। মানে একজন সাধারণ অথবা সুস্থ মস্তিষ্ক মানুষ যতটুকু করে, গার্ডিয়ানও ততটুকু করতে বাধ্য থাকবে। এবং আপনি কেউ মামলা করতে পারবেন না যে আমার ছেলেটাকে নিয়ে গেছে, এরপরে কোনো কিছু খাওয়াচ্ছে না, এগুলো বলার কি নেই, সুযোগ নাই। এরপরে আসেন রিমুভাল। আমরা এরপর হচ্ছে এটার মাধ্যমে আমাদের আলোচনাটা শেষ হবে, সেটা হচ্ছে সেকশন 39। সেকশন 39, রিমুভাল অফ গার্ডিয়ান। রিমুভাল, যে গার্ডিয়ানকে কখন কখন কি করা যাবে? রিমুভ করা যাবে। গার্ডিয়ানকে কখন কখন রিমুভ করা যাবে? সেকশন 39 অফ দি গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890, এই আইনের সেকশন 39 এর মধ্যে কি কি কারণে গার্ডিয়ানকে রিমুভ করা যাবে সেগুলো আদালত বলে দিচ্ছে। কি কি আপনারা লিখে ফেলেন, অথবা এই সেকশনের মধ্যে ঢুকলেই আপনারা ইন্টারনেটের মধ্যে সার্চ করলে পাবেন। এক নাম্বার হচ্ছে ফর দ্য অ্যাবিউজ অফ হিজ ট্রাস্ট, তার বিশ্বস্ততাকে ভঙ্গ করা। যেমন ওই ব্যক্তি হচ্ছে ওই ছেলেটাকে মারে, অথবা ওই ছেলেটার প্রপার্টি সম্পত্তি আছে, সে হচ্ছে ওই সম্পত্তিগুলো নিজের জন্য কি করা শুরু করছে? খরচ করা শুরু করছে। ফেইলিওর টু পারফর্ম ডিউটি, কথা হইতেছে কি ছেলে যখন আপনার স্কুলে যাওয়ার বয়স হয়েছে বা কলেজে যাওয়ার বয়স হয়েছে, কলেজে না মাদ্রাসায় যাওয়ার বয়স হয়েছে, তখন আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করাবেন, কিন্তু এখন ওই মানুষটা কি করতেছে না, তাকে ভর্তি করাইতেছে না, তাকে বলতেছে তোর পড়াশোনার কি নেই, দরকার নাই। এরপরে বলতেছে ইনক্যাপাসিটি টু পারফর্ম, এই যে ফেইলিওর টু পারফর্ম, ইনক্যাপাসিটি টু পারফর্ম, সেম কথা। এরপর আসতেছে ইল ট্রিটমেন্ট অর নেগলেক্ট টু ট্রিট প্রপারলি, ছেলেটার সর্দি হয়েছে, কাশি হয়েছে, আপনি আপনার ছেলে হলে মেডিকেলে নিয়ে গিয়ে ডাক্তার দেখান, কিন্তু ওই মাইনর ছেলেটাকে আপনি কি করতেছেন না, ডাক্তারই দেখাচ্ছেন না, আপনি তারা বলতেছেন যে গরম পানি খাই কি করো, বসে থাকো, গরম পানি খাও অথবা লেবুর শরবত খাও। তো এইগুলো হচ্ছে আপনার তার প্রতি নেগলেক্ট, অর্থাৎ তাকে যথাযথ সুযোগ সুবিধা প্রদান না করা, তার প্রতি অবহেলা প্রকাশ করা। তো এরকম অবহেলা প্রকাশ করলে গার্ডিয়ানকে কি করা যাবে? রিমুভ করা যাবে। এরপর বলতেছে কন্টামিনেশন, সেটা লাগবে না। এরপর হচ্ছে ডিফেক্ট ইন ক্যারেক্টার, যে মানুষটাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ করা হয়েছে সে হচ্ছে মাদকাসক্ত, সে মদ পান করে অথবা ইয়াবা পান করে অথবা অন্য কোনো কিছু খারাপ কিছু পান করে।
সে হচ্ছে অন্য কোনো কিছু পান করে, তার জুয়া খেলার অভ্যাস আছে, সে হচ্ছে মেয়েদের সাথে আড্ডা দেয়, সে হচ্ছে অনেকগুলা খারাপ কাজ করে, যেগুলার সংস্পর্শে থাকলে ওই ছেলেটা নিজেই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অথবা তার মেন্টাল ক্যাপাসিটি গুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম কোন একটা ব্যাপার দেখা গেলে, অথবা অর্থাৎ ক্যারেক্টারের মধ্যে কোনো সমস্যা দেখা গেলে, তখন হচ্ছে ওই মানুষটাকে গার্ডিয়ান থেকে রিমুভ করা যাবে। এরপরে আসেন, সেটা হচ্ছে আপনার বলতেছে চেঞ্জিং দ্য লোকেশন উইদিন দ্য লোকাল লিমিট অফ দি কোর্ট। যে আদালতের নির্দেশে ওই গার্ডিয়ানকে নিয়োগ দেওয়া হয়েছিল, ওই আদালতের লোকাল জুরিসডিকশনের বাইরে চলে গেলে তখন গার্ডিয়ান হিসেবে তাকে রিমুভ করা যাবে। উদাহরণস্বরূপ চট্টগ্রামের জেলা জজ কোর্ট একটা গার্ডিয়ান নিয়োগ দিয়েছে, তো এখন ওই ব্যক্তি যদি চট্টগ্রাম ত্যাগ করে কোথায় চলে যায়, ঢাকা চলে যায়, অথবা রাজশাহী চলে যায়, অথবা পঞ্চগড় চলে যায়, তাহলে তখন আদালত চাইলে ওই ব্যক্তিকে তার গার্ডিয়ানশিপ থেকে রিমুভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অ্যাক্টের মধ্যে যে যে সেকশন গুলো দেখলাম বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সেকশন 4 সাবসেকশন 2, এরপরে আমি লিখেছি হচ্ছে সেকশন 7, এরপর হচ্ছে সেকশন 17(1), এরপর আমরা 5 লিখেছি, এরপর হচ্ছে সেকশন 24, এরপর হচ্ছে সেকশন 27, এরপর হচ্ছে আপনার সেকশন 39। এই আইনের এইগুলা হচ্ছে আপনার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই আইনগুলাই হচ্ছে আমাদের জন্য যদি আমরা পড়ি তাহলে এনাফ। এর মাধ্যমে হচ্ছে আমাদের গার্ডিয়ানশিপ ব্যাপারটা শেষ হলো। আমরা গার্ডিয়ানশিপ কি জিনিস, গার্ডিয়ানশিপের প্রকার কি, এরপরে হচ্ছে কাকে গার্ডিয়ান হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে, এরপরে কাস্টোডিয়াল কেয়ার যেটাকে বলে এটা কি জিনিস সেটা বলে দিচ্ছি। তারপর হচ্ছে কে কাস্টোডিয়ান হিসেবে প্রিফারেন্সিয়াল রাইট এনজয় করে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে মায়ের অনুপস্থিতিতে কারা কারা কাস্টোডিয়ান হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে কাস্টোডিয়ান হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত সেগুলো নিয়ে বলেছি। আর কখন কখন কাস্টোডিয়ানকে রিমুভ করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে সর্বশেষ আমরা গার্ডিয়ানের স্ট্যাটিউটরি লস গুলো নিয়ে আলোচনা করেছি, এবং এই স্ট্যাটিউটরি ল গুলো পড়ার সময় গার্ডিয়ান আইনের মধ্যে গার্ডিয়ান কাকে বলা হয় সেটা নিয়ে বলেছি। তারপর কোয়ালিফিকেশন, গার্ডিয়ান যখন নিয়োগ দিবে আদালত তখন কি কি জিনিসগুলো বিবেচনা করবে সেগুলো বলেছি। আর কি কি কারণে গার্ডিয়ানকে রিমুভ করা যাবে সেগুলোও আলোচনা করেছি। এর মাধ্যমে আমাদের গার্ডিয়ানের আলোচনাটা শেষ হলো। আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা নিয়ে একটা 2 মিনিট সময় আমরা পরে, অর্থাৎ প্রশ্ন এবং আনসার সেশনটা শেষ করে আমরা সরাসরি গিফট, যেটা আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয়, সেটাতে আমরা চলে যাব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি। ক্লাস কি বোঝা যাচ্ছে? আপনারা কি ক্লাস বুঝতেছেন নাকি সবাই কমে গেছেন? বলতেছে ভাই, মা বাবা যদি দুজনই যদি গার্ডিয়ানের দায়িত্ব অবহেলা করে তখন, এবং সেই অবহেলাটা যদি আদালত কর্তৃক প্রুভড হয়, অর্থাৎ প্রমাণিত হয়, তাহলে গার্ডিয়ান মা বাবার অনুপস্থিতি থেকে আদালত অন্য কাউকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ প্রদান করবে। এবং আমাদের এখানে বিভিন্ন রকমের সোশ্যাল অর্গানাইজেশন আছে যারা এই সমস্ত শিশুগুলোকে দেখাশোনা করে, অথবা ওইরকম একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে শিশুটাকে পাঠিয়ে দিবে, যেখানে সে থাকবে, তাকে তারা দেখাশোনা করবে, পড়াশোনার ব্যবস্থা করাবে। সবাই একটু নড়ে চড়ে বসুন, আমরা নেক্সট পার্টে ঢুকবো। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠং টং কি বন্ধ হয়েছে আপনার? ঠং টং, সুকুমার রায়ের কবিতা, চলে গজ গজ, রাগে গজ গজ, বাজে টস টস। এই টস টস শব্দটা লাগাই দিলে আপনি একটা কবিতা লিখে ফেলতে পারবেন। চলে গজ গজ, রাগে মচ মচ, চনাচুর খস খস, গাজর গজ গজ। মা বিয়ে করলে তো কাস্টোডিয়ার অধিকার হারাই, তাহলে বাবা বিয়ে করলে কি হারাবে না? বাবা তো আর কাস্টোডি না, বাবা হচ্ছে গার্ডিয়ান। এটা দুইটার মধ্যে আলাদা ব্যাপার আছে। কাস্টোডিয়ান হয়েছে মা, মায়ের অনুপস্থিতিতে মায়ের মা, নানি, নানি না থাকলে দাদি। তো ওনারা যে কারণে হারাই সেটা আমরা বলেছি। একটা হচ্ছে ম্যারেজ উইথ স্ট্রেঞ্জার, আর একটা হচ্ছে লিডিং ইমোরাল লাইফ। আর বাবা তো আর কাস্টোডি না, বাবা হচ্ছে গার্ডিয়ান। বাবার গার্ডিয়ানশিপটা কখন কখন হারাতে পারে, বা জেনারেলি বাবাই গার্ডিয়ান থাকে। এখন বাবাকে তো আর আদালত অ্যাপয়েন্ট করবে না,
কিন্তু বাবা যদি ছেলেটার সাথে খারাপ আচরণ করে, তখন ওই ছেলে যদি কোনো না কোনো ভাবে বা আদালত যদি কোনো না কোনো পত্রিকার মাধ্যমে হোক অথবা কেউ কোন একটা মামলা করছে ওই ছেলেটার পক্ষ হয়ে, তখন আদালত অন্য কাউকে গার্ডিয়ান হিসেবে অ্যাপয়েন্ট করতে পারে। গার্ডিয়ান এর লিমিটেশনস গুলো আরেকবার বলবেন। গার্ডিয়ানস এর লিমিটেশন বলি নাই, আমরা বলেছি আপনার কাস্টোডিয়ানের লিমিটেশন। কাস্টোডিয়ানের লিমিটেশন হচ্ছে মা হোক অথবা যে কোনো মহিলা, নানি মা হোক, নানি হোক, দাদি হোক, যখন সে নাতি অথবা তাদের ছেলে হোক অথবা মেয়েটাকে যখন কাস্টোডিয়ান হিসেবে পাবে, মানে ওই দায়িত্বটা পাবে, তখন তার উপর কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলোর একটা হচ্ছে সে তাকে টেক করবে, অর্থাৎ তাকে রাখবে, এরপর হচ্ছে তার যত্ন নিবে, তাকে অন্য কোনো কাজের মধ্যে কি করতে পারবে না, লিপ্ত করতে পারবে না। এক। দ্বিতীয় নম্বর বলতেছে যে ওই মা ওই ছেলেকে নিয়ে দূরে কোথায় যেতে পারবে না, নিজের এলাকার বাইরে কোথাও যেতে পারবে না। যদি যায় তাহলে তাকে কি নিতে হবে, আদালতের পারমিশন নিতে হবে অথবা তার গার্ডিয়ানের কি নিতে হবে, পারমিশন নিতে হবে। 2। 3 নম্বর বলতেছে যে বাবা যখন তার ছেলেকে দেখতে চাইবে, তখন ওই কাস্টোডিয়ান মা হোক অথবা নানি হোক অথবা দাদি হোক, বাবাকে অবশ্যই তার ছেলেকে দেখার জন্য সুযোগ করে দিবে। এই হচ্ছে আপনার লিমিটেশনস। গার্ডিয়ানের লিমিটেশন যদি বলি, পার্সন রিলেটেড, ওই যে একটা সেকশন বলেছিলাম এই অর্ডিনারি সেকশন 27 এর মধ্যে বলেছে গার্ডিয়ান হচ্ছে অর্ডিনারি প্রিউডেন্স পার্সন হিসেবে কাজ করবে। অর্ডিনারি প্রিউডেন্স পার্সন হিসেবে কাজ করবে মানে ধরেন ছেলেটার হচ্ছে প্রপার্টি আছে 10 লক্ষ টাকা, তো এখন ওই যে ব্যক্তি গার্ডিয়ান সে ওই 10 লক্ষ টাকা থেকে ওই ছেলেটাকে এমন ভাবে আহার আদির ব্যবস্থা করবে যেরকম একজন সাধারণ মানুষ ওই ছেলের জন্য করত। উদাহরণস্বরূপ 10 লক্ষ টাকা আছে 10 লক্ষ টাকা আছে বলে আপনি ছেলেটাকে প্রতিদিন হোটেলের মধ্যে গিয়ে খাওয়াবেন সেরকম না, বরং 10 লক্ষ টাকা থেকে সেটা কোন একটা ব্যবসার মধ্যে আপনি খাটাবেন, সেই টাকা থেকে যেটা আপনার অ্যামাউন্ট রেভিনিউ আসবে সেই রেভিনিউ থেকে ওই ছেলের জন্য আপনি আহারের ব্যবস্থা করবেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আপনি ওই 10 লক্ষ টাকা পুরোটাই কি করে ফেলতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। এবং কোন একটা ছেলের পক্ষ হয়ে যখন প্রপার্টি রিলেটেড আপনি কন্ট্রাক্ট করবেন, যখন চুক্তি করবেন, তখন আপনি এমন কোন চুক্তি করতে পারবেন না যেটার কারণে ওই ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়। আপনি গার্ডিয়ান হয়ে ওই ছেলের পক্ষ হয়ে এমন কোন চুক্তি করতে পারবেন না যেটার কারণে ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা কোন একটা জিনিস ক্রয় করার মাধ্যমে হোক অথবা বিক্রি করার মাধ্যমে হোক। 2। 3 নম্বর হচ্ছে আপনি ওই ছেলেটাকে চিকিৎসা করার জন্য অথবা কোন একটা কাজের জন্য এমন অবস্থায় ফেলতে পারবেন না যার কারণে তার ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হয়। এগুলাই হচ্ছে লিমিটেশন অফ গার্ডিয়ানশিপ। হচ্ছে গার্ডিয়ান অ্যাপয়েন্ট করার ক্রাইটেরিয়া কি কি। গার্ডিয়ান অ্যাপয়েন্ট করার ক্রাইটেরিয়ার মধ্যে বলেছি 1 নম্বর যে গার্ডিয়ান অ্যাপয়েন্ট করার সময় আদালত ওয়েলফেয়ার অফ দি চাইল্ড গুলাকে বিবেচনা করবে। আপনারা এই গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডেন 1890 এগুলো আমি অলরেডি বলছি, সেগুলো যদি আপনারা আরেকবার দেখেন তখন এখানে ক্লিয়ার হয়ে যাবে যে ওয়েলফেয়ার অফ দি চাইল্ডটাকে বিবেচনা করবে। যাকে গার্ডিয়ান হিসেবে নিয়োগ দিচ্ছে তার এজ, তার হচ্ছে আপনার উইজডম, সেগুলো কি করবে, বিবেচনা করবে। 3 নম্বরের মধ্যে বলেছি যে ছেলের অর্থাৎ যে মাইনরের গার্ডিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে সে মাইনর কাকে প্রেফার করে, সে কি চাচাকে গার্ডিয়ান হিসেবে চায় নাকি মামাকে গার্ডিয়ান হিসেবে চায় নাকি অন্য কাউকে গার্ডিয়ান হিসেবে চায়, সেটা আদালত বিবেচনা করবে। ভাইয়া সন্তান কি দূরে গেলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এখানে মা যখন তার ছেলেকে নিয়ে, এই যে আমি আপনাকে বলে দিচ্ছি, মিস্টার হারুন যখন জাপানের মধ্যে বিয়ে করেছে তখন তাদের ওই বিবাহ থেকে 2টা সন্তান হয়েছে, দুটোটাই মেয়ে। তো বাবা বলেছে যে মা চলো আমরা নিউ ইয়র্কে বেড়াতে যাই। কোথায় বেড়াতে যাই? নিউ ইয়র্কে বেড়াতে যাই। এবং নিউ ইয়র্কে বেড়াতে যাওয়ার কথা বলে বাবা কি করছে, ওই দুটা মেয়েকে নিয়ে বাংলাদেশের মধ্যে চলে আসছে। পরে ওই জাপানি মা বাংলাদেশের মধ্যে আসতে বাংলাদেশের আদালতের মধ্যে মামলা করছে এবং মামলা করার পরে মাকে প্রথমে কাস্টোডিয়ানের দায়িত্ব দিচ্ছে, সেখান থেকে আবার হারুন সাহেব আপিল করছে। আপিল করার পরে সেখানে মানে ওই আদালতের প্রক্রিয়াটা পরে এখন একটা মেয়ে হারুনের সাহেবের সাথে থাকে, আরেকটা মেয়ে হচ্ছে মায়ের সাথে জাপানে তাকে। তো এখন যদি আদালত এখানে রেস্ট্রিকশন আরোপ না করে ভ্রমণ করার, তখন তো এরকম হইতে পারে মা বলতেছে ছেলেকে নিয়ে ঢাকা বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি, কিন্তু এই বলতে সে দুবাই চলে যেতে পারে, তখন বাবা তো তার সন্তান থেকে সন্তান হারা হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার সমস্যা। মিনার রাকিব হাসান বুঝতেন কিনা একটু জানান। আর সিফাত সুলতান আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন কিনা একটু জানান। যদি আপনাদের কোয়েশ্চেন আর না থাকে তাহলে আমি আমাদের নেক্সট গিফটের মধ্যে চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদেরকে পড়তে হবে। এখন হচ্ছে গিফট কি, হোয়াট ইজ গিফট। আমরা বন্ধুরা বান্ধবীদেরকে গিফট দিই, বান্ধবীরা বন্ধুদেরকে গিফট দেই।
আমরা ঈদের সময় মা বাবা থেকে সালামি নিই, কিন্তু আমরা সালামি দিই না। আমরা বড় ভাই থেকে গিফট নিই, কিন্তু বড় ভাইকে আমরা গিফট দিই না। ডিপার্টমেন্টে আমরা সিনিয়র থেকে গিফট কামনা করি, এরপরে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে গিফট দিই, আবার অনেক সময় শিক্ষকরা আমাদেরকে গিফট দেই। তো গিফট একটা হচ্ছে ওয়াইডলি ইউজড ওয়ার্ড ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে গিফট অর্থাৎ উপহার, যেটাকে আরবিতে হেবা বলা হয়, এই উপহারটা হচ্ছে ব্যাপক ব্যবহৃত একটা শব্দ। আমরা অনেক সময় ছোট ছোট গিফট দিই, আবার অনেক সময় বড় বড় গিফট দিই। বড় বড় গিফটের ক্ষেত্রেই হচ্ছে আমরা অনেক বিভিন্ন রকমের সমস্যা উদ্ভূত হয়, যেটা আমরা আইনি প্রক্রিয়ার মানে আইনের আলোচ্য বিষয়, আমরা বেসিক্যালি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনায় প্রবেশ করার আগে আমাদেরকে আগে জানতে হবে আইনের চোখে গিফট কাকে বলে, আইনের দৃষ্টিতে গিফটটা কি জিনিস, আমাদেরকে সেটা বল। রাকিব হাসান, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, রাকিব তো নিয়মিত বান্ধবীদেরকে গিফট দেয়, আমি যতটুকু জানি। রাকিব, মিনার, দুনো ভাই একসাথে মিলেমিশে গিফট দেয়। তো আরো অনেকে দেয়, এখানে আমি অনেকে ক্লাসে দেখতে পাচ্ছি। সামির আল নূরের চেহারাটা তো আমি দেখলাম না। তো ব্যাপারটা বাদ, আমরা এখন আমাদের টপিকে চলে আসি। সেটা হচ্ছে আইনে গিফটের সংজ্ঞা কি দেওয়া হয়েছে। আইনে গিফটকে বলা হচ্ছে এ ট্রান্সফার অফ প্রপার্টি মেড ইমিডিয়েটলি অ্যান্ড উইদাউট এনি কনসিডারেশন। তিনটা কথা, গিফটের তিনটা সংজ্ঞা। একটা হচ্ছে এ ট্রান্সফার অফ প্রপার্টি, একটু লিখে ফেলেন, এ ট্রান্সফার অফ প্রপার্টি, ট্রান্সফার অফ প্রপার্টি। দুই নম্বরের মধ্যে বলতেছে মেড ইমিডিয়েটলি, এটা লিখে ফেলেন। মেড, এগুলো একবার পড়বেন, পরে আর বলতে পারবেন না। মেড ইমিডিয়েটলি, বানান ভুল হলে সেগুলো দেখবেন না, বানান ভুল হলে নিজেরা ঠিক মতো করে লিখবেন। মেড ইমিডিয়েটলি উইদাউট কনসিডারেশন, একটু লিখেন উইদাউট কনসিডারেশন, কনসিডারেশন। আর এখানে প্রপার্টিটা বুথ মুভেবল এবং মুভেবল, আরটা হচ্ছে ইমুভেবল, ইমুভেবল। আইনের মধ্যে গিফটের সংজ্ঞা দিচ্ছে এ ট্রান্সফার অফ প্রপার্টি মেড ইমিডিয়েটলি উইদাউট কনসিডারেশন। অর্থাৎ আইনে গিফট বলা হয় কোন একটা প্রপার্টির হস্তান্তর তৎক্ষণাৎ, মেড ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ হস্তান্তর, উইদাউট কনসিডারেশন কোনো বিনিময় ছাড়া। এখন আসেন এ ট্রান্সফার অফ প্রপার্টি, প্রপার্টির মধ্যে মুভেবল বলতে বোঝায় যেমন স্বর্ণের আংটি অথবা আইফোন, এগুলো হচ্ছে মুভেবল প্রপার্টি। আর ইমুভেবল প্রপার্টি হচ্ছে গুলশানে এক কাটা প্লট, সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। কুলশিতে এক কাটা প্লট, সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। মেড ইমিডিয়েটলি কেন বলা হচ্ছে? আপনি যদি গিফটটা আপনার মৃত্যুর পরে করেন, অর্থাৎ আপনি গিফটটা করছেন ঠিক আছে, কিন্তু গিফটের সময় বলছেন যে এই গিফটটা আমি মারা যাওয়ার পরে সে পাবে, তখন সেটা গিফট হবে না, তখন সেটা হয়ে যাবে উইল। সেই ট্রান্সফারটা হয়ে যাবে উইল। এজন্য বলতেছে গিফট হবে যেটা ইমিডিয়েটলি, মানে এখন, আজকে 10টায় না, এখন কয়টা বাজতেছে, এখন হচ্ছে আপনার 8টা বাজতেছে, আপনি বলতেছেন যে এই 8টা বাজে, 8 PM এর মধ্যে আপনি কাউকে একটা কি করতেছেন, আইফোন গিফট করতেছেন তৎক্ষণাৎ। এরপর বলতেছে 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, উইদাউট কনসিডারেশন, এর বিনিময় হিসেবে আপনি কোনো কিছু নিতে পারবেন না। আল্লাহ, নু ভাই ডাহা মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, রাকিবকে বলছি, রাকিব তো অনেক দূরে থাকে, ঠিক না? এখন তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি বুঝি রাকিব হচ্ছে কি করতেছে। রাকিব মিনারেরা হচ্ছে বান্ধবীদেরকে গিফট দিচ্ছে, গিফট দিচ্ছে, গিফট। আচ্ছা, এখন তাহলে আমরা গিফটের সঙ্গে মধ্যে 3টা জিনিস পেলাম। আমরা একটু লাইনে চলে আসি, আমাদের একটু লাইনে চলে আসতে হবে। লাইনে চ্যুত হওয়া যাবে না, বগি থেকে বিচ্যুত হওয়া যাবে না। গিফট হচ্ছে এ ট্রান্সফার অফ প্রপার্টি মেড ইমিডিয়েটলি উইদাউট কনসিডারেশন, অর্থাৎ উপহার হচ্ছে কোন একটা সম্পত্তির হস্তান্তর যেটা তৎক্ষণাৎ করা হয় কোন রকমের বিনিময় ছাড়া। এই 3টে শর্ত ফুলফিল হলে তখন আমরা সেটাকে বলবো গিফট। এখন আসেন এসেনশিয়াল অফ এ ভ্যালিড গিফট। আমরা দ্রুত আগাইতে হবে আমাদেরকে। একটু লিখে ফেলেন এসেনশিয়ালস অফ গিফট। গিফট হওয়ার জন্য কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ, গিফট হওয়ার জন্য কি কি বিষয়গুলো মাস্ট থাকতে হবে। 1 নাম্বার, there must be an offer, an offer। 2 নাম্বার বলতেছে acceptance। 3 নাম্বার হচ্ছে ডেলিভারি অফ পসেশন। একটু লিখেন, এগুলো গুরুত্বপূর্ণ। আপনারা যদি এখন না বুঝেন পরে আপনাদের অনেক প্রশ্ন থেকে যাবে, আপনারা কোলায় উঠতে পারবেন না। ডেলিভারি অফ পসেশন। এখন আসেন আপনাকে বলি,
আপনার বন্ধু একটা গড়ি নিয়ে আসছে রোলেক্সের। তো আপনি আপনার বন্ধুর বললেন, বন্ধু তুই তো বড় একখান জিনিস, তোর আব্বার তুমি তো বড় আনলিমিটেড টিয়া টিয়া তো তুই তো বড় টিয়ার অব্দি থাকস দে না, টিয়ার অব্দি কমজোস দে না, তুই তো নিয়মিত দুবাইও যাস, প্রতি মাসে তো একবার তো তুমি যাও নয়। তো আপনি এগুলো বলছেন কেন? আপনার বন্ধু যেন হাওয়ার মধ্যে একটু একটু করে বাসে, এবং হাওয়ার মধ্যে যখন বাঁচতে থাকবে তখন আপনি বলবেন, বন্ধু গরিবে ইন তুই আর দিন দিবি, ইনতে পাড়া রোলেক্স মোলেক্স কিন্তু তুলে এখন নতুন, তুই তো কার্ডিয়ার ব্র্যান্ডের করে কিনিবি, তুই তো পাটেক ফিলিপ কিনিবি সামনের ভারত, ইমা আর দি ফেলা। এই যে দেয়ার মাস্ট বি এন অফার। অফার মানে হচ্ছে যে গিফটটা করবে তার পক্ষ থেকে অফারটা আসতে হবে। আপনি যদি তারে আন্ডু ইনফ্লুয়েন্স করেন, তারে যদি আপনি উল্টাপাল্টা বোঝাই যদি বলেন, যে ঘুরাই ফিরে যদি কথা বলে তারা যদি আপনি গিফটের জন্য বাধ্য করেন, তখন সেটা কি হবে না, গিফট হবে না। আপনি যদি তারা ব্ল্যাকমেল করে কোন একটা জিনিস নিয়ে নেন, পরবর্তীতে আপনি সেটাকে গিফট হিসেবে চালাই দিতে পারবেন না। প্রথম কন্ডিশন হিসেবে আপনাকে কি রাখতে হবে, দেয়ার মাস্ট বি এন অফার। এই অফারটা কে দিবে? ডোনর। আর কয়েকটা বিষয় আপনারা জেনে নেন, এখানে দুইটা শব্দ আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে ডোনর। ডোনর মানে হচ্ছে যে গিফট করে, আর একটা হচ্ছে ডোনি। ডোনি মানে হচ্ছে যে গিফটটা কি করে, রিসিভ করে। তো দেয়ার মাস্ট বি এন অফার বাই ডোনর, অর্থাৎ যে নাকি গিফটটা করবে তার পক্ষ থেকে আবেদনটা আসতে হবে। অর্থাৎ রাকিব, আমি তোমাকে একটা গিফট, আইফোন গিফট করব। রাকিব, আমি তোমাকে একটা রয়্যাল এনফিল্ড কি করব, গিফট করব। অথবা আমি আইফোনটা মিনারকে দিব, রয়্যাল এনফিল্ডটা রাকিবকে দিব। এই অফারটা আমার পক্ষ থেকে আসতে হবে, ডোনারের পক্ষ থেকে আসতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমি 100 বার বলছি আমি তোমাকে রয়্যাল এনফিল্ড দিব, আমি তোমাকে রয়্যাল এনফিল্ড দিব, কিন্তু মিনার বলতেছে ভাই আপনার গুলা লাগবে না, আমি ভাই মাপ চাই, আপনি আমার মাপ করেন, আমার রয়্যাল এনফিল্ড লাগবে না, আমার আইফোন লাগবে না, আমি আপনার থেকে মাপ চাই। সে অ্যাকসেপ্ট করলো না। অ্যাকসেপ্ট না করলে সেটা কি হবে না, গিফট হবে না। অফারও থাকতে হবে, সাথে সাথে যে ডুনি অর্থাৎ যাকে গিফটটা করা হচ্ছে তার পক্ষ থেকে অ্যাকসেপ্টেন্সটা থাকতে হবে। 3 নম্বরের মধ্যে বলতেছে ডেলিভারি অফ পসেশন। আমি আমার পকেটের মধ্যে একটা আইফোন নিয়ে বলতেছি যে রাকিব এটা আমি তোমাকে গিফট করতেছি, রাকিব এটা আমি তোমাকে গিফট করতেছি, রাকিব এটা আমি তোমাকে গিফট করতেছি। রাকিব বলতেছে ভাই আমি গ্রহণ করছি, অথবা দেন, কিন্তু আমি তারে কিটা দিচ্ছি না, আইফোনটা দিচ্ছি না। তখন সেটা কি হবে না, আপনার গিফট হবে না, কারণ এখানে কি নেই, ডেলিভারি অফ পসেশন হয়নি। জিনিসটা যাকে গিফট করবে তাকে দিয়ে দিতে হবে। ভাই আমি অনুবাদ করে দিচ্ছি। আচ্ছা, চিটাগাং এর পাশে অফিসিয়ালি ডিকশনারি কি পাওয়া যাবে ভাই? আচ্ছা ঠিক আছে, এটা বলছে কে, সামির আল নূর। এই যে এসেনশিয়াল কন্ডিশন গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা, গিফটের সংজ্ঞা এবং এসেনশিয়াল কন্ডিশন গুলো ক্লিয়ার কিনা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানান। ভাই মুভেবল ইমুভেবল ওটা যদি বলতেন ভাই। আচ্ছা ঠিক আছে, মুভেবল ইমুভেবল বলতেছে যে গিফটটা দুই ধরনের প্রপার্টি করা যায়, মুভেবল প্রপার্টিতেও করা যায়, ইমুভেবল প্রপার্টিতেও করা যায়। মুভেবল প্রপার্টি কোনগুলা, যে প্রপার্টি গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করা যায়। যেমন নাকি একটা মোবাইল, যে দামি মোবাইল আইফোন, স্যামসাং S24 অথবা S25, আইফোন 17, আইফোন 17, 18 এগুলা। এরপর হচ্ছে স্বর্ণের আংটি, এরপর হচ্ছে আপনার একটা মোটর রয়্যাল এনফিল্ডের বাইক অথবা ইয়ামাহা এফজেড, এরকম এগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করা যায়। আরেকটা হচ্ছে আপনার ইমুভেবল, যেমন নাকি আপনার এলাকার মধ্যে জায়গা জমি যেগুলো আছে, জায়গা জমি কি মুভ করা যায় না, মুভ করা যায় না, তো এগুলো হচ্ছে ইমুভেবল। আপনি জায়গা সম্পত্তি যেগুলো মুভ করা যায় না সেগুলোও কি করতে পারেন, গিফট করতে পারেন। আর যেগুলো মুভ করা যায় সেগুলোও কি করতে পারবেন, গিফট করতে পারবেন। এখন আসেন আমরা গিফটের সঙ্গে সময় বলেছিলাম যে অ্যাবসেন্স অফ কনসিডারেশন, অর্থাৎ ট্রান্সফার অফ প্রপার্টি মেড ইমিডিয়েটলি উইদাউট কনসিডারেশন, কোন রকমের বিনিময় ছাড়া। গিফটের মধ্যে যে অ্যাবসেন্স অফ কনসিডারেশন বলা হচ্ছে, এই কনসিডারেশন না থাকাটার অর্থটা কি? অর্থটা হচ্ছে আপনি যখন কাউকে কোন একটা জিনিস গিফট করবেন তখন এর বিনিময় হিসেবে আপনি তার থেকে কোনো কিছুই কি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না।
তো এখন একটা প্রশ্ন আছে ভাই, অনেককে আমি মিস্টার এক্স কে একটা ভালো কাজ করে দিয়েছি, অর্থাৎ ধরুন আমি তার ছেলের একটা জীবন বাঁচিয়ে দিয়েছি। তার ছেলে স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার সময় সে বাসের নিচে পড়ার একটা অবস্থায় হয়েছে, আমি ওই ছেলেটাকে টান দিয়ে নিয়ে আসছি, এবং এই খুশিতে মিস্টার এক্স আমাকে কি করছে, 1 লক্ষ টাকা দিছে। তো এখানে কি সে যে আমি যে তাকে একটা কি করে দিছি, ভালো কাজ করে দিছি, এটার এই খুশিতেই তো সে আমাকে কি দিচ্ছে, টাকা দিচ্ছে, এটা কি কনসিডারেশন হবে? বলতেছে না। কি বলতেছে? বলছে লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন, এরপর হচ্ছে আপনার, এরপর হচ্ছে স্পিরিচুয়াল, যেমন নাকি গুরুকে কি দেয়, মহিষ দেয়, মহিষ আপনার ওই যে মাজারের মধ্যে মানুষ মহিষ দেয় না, বাবার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। এরপর হচ্ছে লাভ, অ্যাফেকশন, এগুলা। কাউকে যদি ভালোবাসার টানে আপনি কোনো কিছু গিফট করেন, আপনি ভালোবাসাটাকে কনসিডারেশন হিসেবে গণনা করতে পারবেন না। অনুরূপভাবে অ্যাফেকশন, অনুরূপভাবে স্পিরিচুয়াল। এখানে কনসিডারেশন বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রদান করবেন সেটার বিনিময়ে অন্য একটা কিছু, সেটা টাকাও হতে পারে, আপনি তাকে আইফোন দিয়ে S20 নিতে পারেন, এটাও এটা এক্ষেত্রেও সেটা কনসিডারেশন, অথবা আপনি তাকে জায়গা দিয়ে তার বিনিময়ে আপনি স্বর্ণ নিতে পারেন, এই সবগুলো কি কনসিডারেশন। যদি অ্যাকচুয়ালি কোনো বিনিময় না থাকে, সেটা যদি লাভ, অ্যাফেকশন এগুলো হয়, তখন এগুলোকে কনসিডারেশন হিসেবে গণনা করা হবে না। বিয়ে বাড়ি এবং বন্ধু বান্ধবদের দিয়ে গিফট এবং আইনের মধ্যে যে গিফটের কথা বলা হচ্ছে, এর মধ্যে কি কোনো প্রধান পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এরকম যে গিফট, এখানে মানুষ তো ছোট গিফট হলে তো সেটা নিয়ে আপনার কি হয় না, কোনো রকমের প্রবলেম হয় না। যেমন আপনি যদি কাউকে একটা ক্রেস্ট দেন 2000 টাকার, 5000 টাকার, এই ক্রেস্টটা নিয়ে তো কখনো সমস্যা উদ্ভূত হয় না। কিরকম, আপনি তো পরবর্তীতে দাবি করতে পারেন না যে আমি তোমাকে ক্রেস্টটা দিই নাই, এরকম কোনো প্রবলেম সাধারণত অ্যারাইজ হয় না। আপনি যদি কাউকে একটা স্বর্ণের আংটি, এক ভরি যদি একটা স্বর্ণের আংটি দিয়ে দেন, সে আপনি হাতে পরাই দেওয়ার সাথে সাথে সেটা কি হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে, এবং আপনি পরবর্তীতে দাবি করেন না যে আমি আংটিটা ওকে কি করে নেই, গিফট করে নেই, কারণ আপনি একটা পাবলিক প্লেসের মধ্যে গিফট করছেন। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মানুষ কি করে, দাবি করে যে আমি তাকে গিফট করি নাই, এবং এই যে দাবি করা, গিফট না করার, গিফট করেও যে না করার দাবি, এই যে এরকম দাবিগুলোকে নিষিদ্ধ করার জন্য রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। আবার অনেক সময় কেউ সেই দাবি করে, তার পক্ষে যদি কোন রকমের প্রমাণ দিতে পারে, তখন আদালত সেই গিফটটাকে কি করে দেয়, বাতিল করে দেয়। এজন্য হচ্ছে আমাদেরকে জানতে হবে ছোট ছোট গিফট গুলো যদিও আমাদের প্রয়োজন নেই, কিন্তু বড় বড় জিনিসের ক্ষেত্রে, বড় বড় গিফটের ক্ষেত্রে সেগুলো রেজিস্ট্রেশন করতে হয়। এরপর হচ্ছে সেগুলোতে আপনার এই যে অফার অ্যাকসেপ্টেন্স এগুলো করতে হয়, এবং এগুলো প্রয়োজন আছে। এরপর আসেন ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্টটাও গুরুত্বপূর্ণ। ফ্রি কনসেন্ট একটা মামলা, এখানে একটা কেসের মামলা আছে, ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্টের মামলাটা একটু লিখেন, সিদ্দিক আহমেদ ভার্সেস গনি আহমেদ। সিদ্দিক আহমেদ ভার্সেস গনি আহমেদ। সিদ্দিক আহমেদ ভার্সেস গনি আহমেদ। ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্টটা কিরকম, ওই যে বললাম শুরুতেই, আপনার একটা বন্ধু দামি একটা ঘড়ি পড়েছে, আপনি তাকে বলতেছেন যে বন্ধু তুমি তো অনেক বড় লোক, তুমি তো প্রতিদিন দুবাই যাও, সন্ধ্যাবেলা তুমি রেডিসন ব্লুতে নাস্তা করো, তোমার জন্য রেডিসন রুলস কি রোলেক্স এর ঘড়ি, এগুলো কোনো ব্যাপার না। আপনি ওকে এরকম উল্টা পাল্টা ফার্ম ফুটি দিয়ে ঘড়িটা কি করে ফেলছেন, গিফট হিসেবে নিয়ে নিচ্ছেন। তখন আপনি বলছেন যে আমার সময় বন্ধু, এটা আমি তোমার থেকে গিফট হিসেবে নিচ্ছি, তখন বলেও দিচ্ছেন যে আমি তোমাকে গিফট হিসেবে নিচ্ছি। কিন্তু আপনি যে তাকে আন্ডু ইনফ্লুয়েন্স করছেন, তার তো কি ছিল না, ফ্রি কনসেন্ট ছিল না, সে নিজ থেকে নিজ খুশিতে সেটা আপনাকে দেয় নাই। তখন সে পরবর্তীতে যদি আদালতে মামলা করে যে অমুক আমার থেকে আন্ডু ইনফ্লুয়েন্স করে গিফটটা কি করে নিছে, আপনার আদায় করে নিছে, তখন আদালত হচ্ছে আপনাকে নির্দেশ দিবে যে সেই গিফটটা কি করে দাও, ফেরত দিয়ে দাও। ধরেন এই ফ্রি কনসেপ্টটা আমি রোলেক্স ঘড়ি না দিয়ে একটা প্রপার্টির কথা বলি। প্রপার্টির কথাটা কিরকম, আপনার আব্বা, আপনারা ছেলে আছেন তিনটা, দুইটা ছেলে আছেন, আপনার আব্বা অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি। তো আপনি এবং আপনার ভাই হয়তো আপনার বাবার সেবা টেবা করে নাই, আপনি ওইখানে আপনার বাবার সেবা করছেন মানে কি, আপনি আপনার বাবার সাথে মেডিকেলে ছিলেন, ওনাকে আসা নেওয়া করছেন, ওনাকে খাওয়াইছেন, ওনাকে গোসল করা দিয়েছেন। এই সব কিছুতে অভিভূত হয়ে যখন আপনার বাবা খুশিতে গদগদ আপনার প্রশংসা করতেছে, তখন আপনি ছোট করে আব্বাকে বললেন, আব্বা, ও আব্বা, আমি তো আপনার এত সেবা করছি, সামনে তো আমারই পাবেন বিপদের সময়, আমার নামে একটু 1 ঘন্টা জায়গা লিখে দেন না, আমার নামে 1 কানি জায়গা লিখে দেন না।
আপনি, আপনার বাবা তো গলে গেছে, আপনার বাবা গলে কি করছে, আপনার নামে 1 কানি বা 1 ঘন্টা জায়গা লিখে দিছে। তো এখানে তো আপনার বাবার কি ছিল না, ফ্রি কনসেন্ট ছিল না, আপনি তাকে ব্ল্যাকমেল করে, আপনি তাকে আন্ডু ইনফ্লুয়েন্স করে কি করছেন, জায়গাটা নিয়ে নিছেন। তো এই যে মামলা, এটা কেন, এই মামলার মধ্যেও সেই রকম কাহিনীটা হয়েছিল, সিদ্দিক আহমেদ ভার্সেস গনি আহমেদ। এবং এই মামলার মধ্যে আদালত বলছিল যে যে দাবি করবে, যে প্রপার্টিটাকে দাবি করবে যে ফ্রি কনসেন্ট ছিল, অর্থাৎ যেমন নাকি মিস্টার এক্স মিস্টার ওয়াই কে কি করছে, আপনার জায়গা জায়গা দান গিফট করছে এবং এই মিস্টার ওয়াই দাবি করতেছে যে এখানে কি ছিল, ফ্রি কনসেন্ট ছিল। এবং এই ফ্রি কনসেন্ট ছিল এটা দাবি করলে এই মিস্টার ওয়াই কে কি করতে হবে, আপনার বার্ডেন অফ প্রুফ লাইস আপন দা ডিফেন্ডেন্ট, যে বিবাদী তার উপরেই দায় দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা। এতটুকু ক্লিয়ার কিনা? আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানান, আর কোনো প্রশ্ন আছে কিনা জানান, এবং আইডিয়া গুলো ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু বলুন। কিরে, সবাই তো চলে যাচ্ছে, এখন 8 জন মতো আছে, আপনারা 8 জন, আমি 1 জন, টোটাল 9 জন। এই 9 জনকে নিয়ে আমাদের দিনকাল। তাইলে আমরা গিফট কাদেরকে করব? আমরা যদি গিফট ঠিক মতো না বুঝি তাহলে আমরা গিফট কাদেরকে করব? অথবা আপনাদের বান্ধবীরা যদি আপনাদেরকে এরকম উল্টাপাল্টা বোঝায়, যদি হ্যাঁ, ফ্রি কনসেন্ট কে প্রুভ করবে? গুড কোয়েশ্চেন। ফ্রি কনসেন্ট প্রুভ করবে হচ্ছে ডিফেন্ডেন্ট, ডিফেন্ডেন্ট অর্থাৎ এক্স হচ্ছে মামলা করছে, মামলাকারী, আর একটা হচ্ছে ওয়াই হচ্ছে যে ডিফেন্ডেন্ট, বিবাদী। অর্থাৎ ধরেন জ্যাক নামক একটা প্রপার্টি, এটা হচ্ছে 1 শতকের একটা জায়গা, 1 শতকের জায়গা মিস্টার ওয়াই মিস্টার এক্স থেকে নিয়ে নিছে, কিসের মাধ্যমে? গিফটের মাধ্যমে। এখন পরে মিস্টার এক্স আদালতের মধ্যে গিয়ে বলতেছে যে মিস্টার ওয়াই আমার থেকে জায়গাটা নিয়ে নিছে, এখানে আমার কি ছিল না, আমার নিজের ফ্রি কনসেন্ট ছিল না। তো যখন ফ্রি কনসেন্ট ছিল না বলবে, তখন মিস্টার ওয়াই তো বলবে যে না আদালত, মাননীয় আদালত, ফ্রি কনসেন্ট ছিল বলেই তো আমাকে জায়গাটা দিছে। তখন আদালত বলবে যে আচ্ছা, ফ্রি কনসেন্ট যে ছিল সেটা তুমি কি করো, প্রমাণ করো। মিস্টার ওয়াই অর্থাৎ ডিফেন্ডেন্ট প্রমাণ করতে বাধ্য বা প্রমাণ করতে হবে তাকে। এবং এই কথাটা বলছে কোন মামলায়? সিদ্দিক আহমেদ ভার্সেস গনি আহমেদ 33 DLR। সিদ্দিক আহমেদ ভার্সেস গনি আহমেদ 33 DLR। ক্লিয়ার ভাইয়া? থ্যাংক ইউ। আপনারা যাদের ক্লিয়ার বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্রষ্টা আপনাদের মঙ্গল করুন। আচ্ছা, এখানে আমি ক্লাসের মধ্যে তো আমাদের এই কোর্সের মধ্যে অনেক হিন্দু জয়েন হয়েছে, আমি যতটুকু দেখেছি, কিন্তু ওরা কি ক্লাস করে না? ওদের থেকে তো আরো বেশি প্রশ্ন আমি পাওয়ার কথা। অমন পাম দিয়ে গিফট নিলাম না, সামির আল নূর। সিচুয়েশন যখন আসবে, যখন তোমার মা বাবা একটু একটু ডুলে পড়বে, তখন তোমার মাথায় শয়তান আসি বলবে, হে নূর, হে আলু, তুমি বিস্ফোরিত হও, তুমি তোমার আলু তোমার মা বাবার মাথায় ঢুকিয়ে দাও, বুঝছেন? তখন হচ্ছে শয়তান আপনার যে নূর যে আলু, সেই নূরটাকে বিস্ফোরণ করার জন্য চলে আসবে। ঠান্ডা লাগছে। আমরা 8টা 20-এর মধ্যে ক্লাস শেষ করে দিব, বেশিক্ষণ থাকবো না, আপনাদেরকে বেশিক্ষণ রাখবো না। আপনাদেরকে দরে বেঁধে এখানে আটকে রাখার ইচ্ছা আমার নাই। আপনারা হলেন পাখির মতো, পাখি যেমন ডানা দিয়ে আকাশে উড়ে বেড়ায়, আপনারাও আকাশে উড়ে বেড়াবেন, পৃথিবীটাকে দেখবেন, মাঝে মাঝে একটু একটু পড়াশোনা করবেন, বেশি লাগবে না। ভাইয়া প্রমাণ কিভাবে করবে? বাবা যখন স্বাক্ষর দিছে, জায়গার মালিক তো ওই সন্তানই না, তখন সন্তান প্রমাণ কি করবে সেটা আদালতের উপর নির্ভর করবে। যেমন সেখানে ও যদি রেজিস্ট্রেশন করার সময় এখানে অ্যাটেস্টেডের একটা ব্যাপার আছে, আমরা সেটা পড়বো, যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 133 বা 123 তে বলা আছে, যখন কোন একটা মুভেবল প্রপার্টি গিফট করা হবে, তখন গিফট করার সময় সেটা রেজিস্ট্রেশন অ্যাক্ট মোতাবেক তাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং 2 জন ব্যক্তি সেই যে তারা যে সাক্ষী হিসেবে আছে সেটাকে তারা অ্যাটেস্টেড করবে। মানে তারা যে এই বাবা গিফটটা করার সময় ফ্রি কনসেন্ট ছিল, তারা দেখছে, এরকম করে 2 জন ব্যক্তি কি করবে, স্বাক্ষর করবে, অ্যাটেস্টেড করবে। এগুলো অনেকগুলো ব্যাপার আছে। আচ্ছা, এখন আমরা এরপরে চলে যাই, সেটা হচ্ছে আপনার শেষ। এরপর আমরা বলবো ডেলিভারি অফ পসেশন। আমরা 3 নম্বরের মধ্যে বলেছিলাম ডেলিভারি অফ পসেশন। আমি বেশি কথা বলে ফেলতেছি মনে হয়। ডেলিভারি অফ পসেশন
ডেলিভারি অফ পসেশন, ডেলিভারি অফ পসেশন বলতে কি বোঝাই? আমরা তিনটা কন্ডিশন বলেছিলাম, এসেনশিয়াল কন্ডিশন, সেখানে 3 নাম্বার ছিল ডেলিভারি অফ পসেশন। ডেলিভারি অফ পসেশন মানে হচ্ছে মালিকানা হস্তান্তর করা। আপনি যে জিনিসটা গিফট করতেছেন অথবা আপনাকে যে জিনিসটা গিফট করা হচ্ছে, ডোনর যেটা গিফট করতেছে, সেই জিনিসটা গিফট করার সাথে সাথে এই জিনিসটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। এটাকে বলা হয় ডেলিভারি অফ পসেশন। এই ডেলিভারি অফ পসেশন সেটা দুই রকম হতে পারে, দুই ভাবে হতে পারে। আপনারা একটু লিখে ফেলেন। একটা হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি, আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। কি বলছি? কনস্ট্রাকটিভ ডেলিভারি। অ্যাকচুয়াল ডেলিভারি কোনটা? অ্যাকচুয়াল ডেলিভারি হচ্ছে, ধরুন আমার একটা ঘড়ি আছে, এই ঘড়িটা আমি আপনাকে গিফট করলাম এবং আপনাকে গিফট করলাম বলে সাথে সাথে আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে, খুশি হলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলার সাথে সাথে আমি এরকম হাত থেকে করে আপনাকে ঘড়িটা এরকম করে পরাই দিলাম, এটাকে হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। আরেকটা উদাহরণ দিই, আপনি একটা মোটরসাইকেল গিফট করলেন, মোটরসাইকেলটা কিনে আপনি ওই ব্যক্তিকে হাতে হাতে দিয়ে দিলেন, সেটাকে হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। অথবা আপনি কোন একটা স্বর্ণ গিফট করলেন, করে তার হাতের মধ্যে আংটিটা পরাই দিলেন, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। এরপর হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। কনস্ট্রাকটিভ ডেলিভারিটা কি জিনিস? কনস্ট্রাকটিভ ডেলিভারি হচ্ছে যেমন একটা ল্যান্ড মানে এটা হচ্ছে একটা জমি, এটা হচ্ছে একটা জমি। এই জমিটা তো পৃথিবীতে লাগানো, এটা কি আপনি চাইলে এখান থেকে তুলে নিয়ে এখানে এসে বসাই দিতে পারবেন? বসাই দিতে পারবেন? কখনো পারবেন না, কারণ এটা হচ্ছে ল্যান্ড, ভূমি। তো এই ভূমির মধ্যে তো আপনি তাকে সরাসরি হাতে হাতে দিতে পারতেছেন না, বরং আপনি যেটা করবেন সেটা হচ্ছে মালিকানা হস্তান্তর। মালিকানা হস্তান্তর। এই যে আপনি মিস্টার এ কে, মিস্টার এ বি কে এই জায়গাটা কি করলো? গিফট করলো, এবং গিফট করার সাথে সাথে সে যখন এই যে তার মালিকানার যে কাগজপত্র সেগুলো কাকে দিয়ে দিল? বি কে দিয়ে দিল। ভূমিটা ভূমির জায়গায় আছে, ভূমিটা ভূমির জায়গায় আছে, জাস্ট মালিকানার কাগজপত্র গুলো কাকে দিয়ে দিল? বি কে দিয়ে দিল। অথবা এ বি কে গিফট করার পর বললো যে আগামী মাস থেকে তুমি এখানে কি করবা? চাষবাস করবা। আগামী মাস থেকে তুমি চাষবাস করবা। তখন ওই ব্যক্তি যদি এখানে চাষবাস করে তখন সেটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ডেলিভারি। আমার একটু ফোন আসছে, আমি একটু কথা বলিনি। আপনাদেরকে 1 মিনিট বিরতি। আম্মু কল দিয়ে দেয় এখন না। আচ্ছা স্যার, আমি ফেলাই নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে আসছি। গিফট এন্ড উইলের ভ্যালিড হওয়ার জন্য রেজিস্ট্রেশন কি কম্পালসরি? আচ্ছা, সেটা নিয়ে আমি বলবো। এরপর আসছে অ্যাকচুয়াল ডেলিভারি, ইমিডিয়েট অ্যাকশন। কনস্ট্রাকটিভ ডেলিভারি অ্যাকশন হুইচ টেকস টাইম টু ডেলিভার। না ভাইয়া, আমি তো এরকম বলিনি। অ্যাকচুয়াল ডেলিভারি হচ্ছে যে জিনিসটাকে আপনি হাতে হাতে বুঝাই দিবেন। আমার হাত থেকে আমি সরাসরি তাকে কি করলাম? এক জায়গা থেকে আরেক জায়গায় করে বুঝাই দিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি। আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। কনস্ট্রাকটিভ ডেলিভারি হচ্ছে আপনি এরকম হাতে হাতে বুঝাই দেওয়ার প্রয়োজন নাই। যেমন আপনি মিস্টার এ মিস্টার বি কে বললো যে চট্টগ্রামের খুলশি এলাকার 1 নম্বর রোডের মধ্যে যে এ ব্লকের যে প্লটটা আছে সেটা কালকে থেকে আমি তোমাকে গিফট করলাম, তুমি সেখানে কি করিও? চাষবাস করিও। এখানে কি আমি জমিটাকে তাকে হাতে হাতে বুঝাই দিলাম? অবশ্যই হাতে হাতে বুঝাই দিইনি, বরং সেই জমিতে যে চাষবাস করার অধিকার, যে রাইট, এটা আমি তাকে দিয়ে দিছি, এবং সেটা একটা উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য যেটা আছে সেটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ডেলিভারি। গিফট এন্ড উইল ভ্যালিড হওয়ার জন্য কি রেজিস্ট্রেশন কি কম্পালসরি? আচ্ছা, এটার একটা উত্তর দিয়ে দিচ্ছি। উইল তো আমরা এখনো পড়িনি। গিফটের এখানে কেস রেফারেন্স আছে, কেসের বইটা আমি বলে দিচ্ছি। মুসলিম পার্সোনাল ল, জসিম আলী স্যারের যে বই, সেখানে অনেকগুলো কেস আছে, আমি এক বাক্য উত্তর দিতে পারবো না। ইসলাম লতে, মানে মুসলিম লতে, শরীয়তের মধ্যে রেজিস্ট্রেশনের কোনো প্রশ্ন নাই। কেউ যদি গিফট করে অফার, অ্যাকসেপ্টেন্স এবং ডেলিভারি পসেশন হয়ে গেলে সেখানে গিফট কমপ্লিট, সেখানে রেজিস্ট্রেশনের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমাদের দেশের যে সমস্ত আইন আছে সেখানে বলতেছে রেজিস্ট্রেশনটা কম্পালসরি, রেজিস্ট্রেশন করতে হবে।
এবং কেউ যদি রেজিস্ট্রেশন করে নাই কিন্তু সে আপনার গিফট যদি আদালতের মধ্যে প্রমাণ করতে পারে, তখন আদালত সেটাকে গিফট হয়েছে বলে ভ্যালিড গিফট বলে গণনা করতেও পারে। অর্থাৎ রেজিস্ট্রেশন না করলে গিফট অবৈধ হবে না, রেজিস্ট্রেশন না করলে গিফট অবৈধ হবে না, বৈধ হবে না, ভ্যালিড হবে। কিন্তু আপনাকে প্রমাণ করার জন্য, প্রমাণ করার সুবিধাতে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। অ্যাকচুয়াল মুভেবল, কনস্ট্রাকটিভ, ইমুভেবল না, সেটাও বলা যাবে না। আপনি মুভেবল প্রপার্টিতেও কনস্ট্রাকটিভ ডেলিভারি হতে পারে। যেমন নাকি এই যে আমার ঘড়িটা আমি এখানে কোথায় রাখলাম, আমার টেবিলের উপর রাখলাম। তো আমি আপনাকে বললাম যে আমার ঘড়িটা আমি তোমাকে গিফট করছি, তুমি ওখান থেকে কি করিও নিয়ে নিও। আমি কি আপনাকে সরাসরি হাতে হাতে বুঝাই দিছি? না, বরং মুখের মাধ্যমে অদৃশ্যভাবে আপনাকে ডেলিভারিটা করে ফেলছি। আপনি চাইলে ওখান থেকে ঘড়িটা হাতে নিয়ে নিতে পারতেছেন। তো এটা তো মুভেবল প্রপার্টি। অ্যাকচুয়াল ডেলিভারি বলতে বোঝাই সেটা হাতে হাতে দেওয়া, আর কনস্ট্রাকটিভ ডেলিভারি বলতে বোঝাই যেটা আপনি হাতে হাতে দিচ্ছেন না, বরং সেটার যে রাইট এনজয়মেন্ট সেটাকে আপনি কি করতেছেন, ডেলিভারি করতেছেন। অ্যাকচুয়াল এবং কনস্ট্রাকটিভ ডেলিভারি নিয়ে আপনাদের এত গ্যাঞ্জাম করতে হবে না, সেটা একটু করে বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই। এখন আসেন, সেটা হচ্ছে আমরা ডেলিভারি পজিশন নিয়ে বললাম। এরপরে হচ্ছে আপনার কন্ডিশন ফর রাইটিং এন্ড রেজিস্ট্রেশন। এই যে এখন কথাটা বলছি আর কি, যে কন্ডিশন ফর রাইটিং এন্ড রেজিস্ট্রেশন, যে মুসলিম ল শরীয়তের মধ্যে বলতেছে গিফট বৈধ হওয়ার জন্য কোন রকমের রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নেই, অর্থাৎ কোন রকমের জোর জবরদস্তি নেই। কিন্তু আমাদের দেশীয় আইনের মধ্যে আসি, আমাদের দেশের আইনের মধ্যে একটা আপনার সেকশন কত, সেকশন 123 অফ টিপি মানে ট্রান্সফার অফ প্রপার্টি 18, ট্রান্সফার অফ প্রপার্টি 1882 সেকশন ট্রান্সফার অফ প্রপার্টি 1882 তো বলতেছে গিফট অফ ইমুভেবল প্রপার্টি, গিফট অফ ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে গিফট অফ ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, দুই নম্বর আপনাকে ডেলিভারি অফ পসেশন দিতে হবে। ডেলিভারি অফ কি দিতে হবে, আপনার পসেশনটা দিতে হবে। অর্থাৎ আপনি যখন কোন একটা ইমুভেবল প্রপার্টি, উদাহরণস্বরূপ কোন একটা ল্যান্ড, যেমন জমি, আপনি জমি যদি গিফট করেন, গিফট করার সময় আপনাকে এই যে সেকশন 123, সেকশন 123 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 মোতাবেক আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে, কোথায়, রেজিস্ট্রি অফিসে গিয়ে, আর অফিসের মধ্যে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। দুই নম্বর হচ্ছে ডেলিভারি করতে হবে। ডেলিভারি মানে এখানে কনস্ট্রাকটিভ ডেলিভারি আর কি। আপনি যখন রেজিস্ট্রেশনটা করবেন, করার পরে ওকে মুখে মুখে বলে দিবেন যে কাল থেকে তুমি ওই জমিতে গিয়ে কি করো, চাষবাস করো, তাহলে এর মাধ্যমে ডেলিভারিটা হয়ে যাচ্ছে। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে সেকশন 123 মোতাবেক আপনাকে দুইটা কাজ করতে হবে ভ্যালিডের জন্য, মানে গিফট বৈধ হওয়ার জন্য। একটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, দুই নম্বর হচ্ছে ডেলিভারি অফ পসেশন দিয়ে দিতে হবে। এখন আসেন, যদি ইমুভেবল প্রপার্টি হয়, মানে এটা তো মুভেবল প্রপার্টি, যদি ইমুভেবল প্রপার্টি মুভেবল প্রপার্টি হয় তাহলে বলতেছে আপনি রেজিস্ট্রেশন করতে বাধ্যতামূলক না। রেজিস্ট্রেশনটা কি না, বাধ্যতামূলক না, রেজিস্ট্রেশন নট বাধ্যতামূলক। দুই নম্বর হচ্ছে ডেলিভারি অফ পসেশনের মাধ্যমে কি করে ফেলতে পারেন, গিফটটা বৈধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ একটা গড়ি, একটা মোবাইল, একটা বাইক, এটা বাইকটা গিফট করার জন্য আপনাকে কি করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে না। 123 মোতাবেক আপনাকে রেজিস্ট্রেশন করাটা কিনা বাধ্যতামূলক না, বরং আপনি যদি তাকে ডেলিভারি করে দেন এর মাধ্যমে কি হয়ে যাবে, আপনার গিফটটা ভ্যালিড হয়ে যাবে। এখানে একটু সহজতা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ বাইকটা যখন গিফট করতেছেন তখন আপনি, আপনার বন্ধুরা জানবে এটা নিয়ে, আপনার ঘরের ফ্যামিলি মেম্বাররা জানবে, আপনার অনেকেই জানতে পারে। কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে অনেক সময় 24 মানুষ কি করে ফেলতে পারে, গিফট করে ফেলতে পারে। আমার বাইক যখন আরেকজন চালাবে তখন মানুষ জিজ্ঞেস করবে, আরে তুমি ওর বাইকটা কখন থেকে নিছো, কেন পাইছো? তখন ও বলবে আমাকে গিফট করছে। এর মাধ্যমে এটা কি হয়ে যাবে, আপনার প্রিসিং হয়ে যাবে, প্রচার হয়ে যাবে। কিন্তু ল্যান্ডের মধ্যে যখন ও চাষ করতে যাবে তখন ও বলতে পারে যে আমি বর্গা চাষী হিসেবে আছি। অনেক সময় বিভিন্ন রকমের কথা বলা যায়। এই জন্য ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, আর মুভেবল প্রপার্টির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না। ইমুভেবল প্রপার্টিতে ডেলিভারি করতে হবে, আর মুভেবল প্রপার্টিতে ডেলিভারি করলেই কি হয়ে যাবে, আপনার গিফট ভ্যালিড হয়ে যাবে। একটু ক্লিয়ার কিনা আমাকে জানান। এখন একটা কেস পড়বো, ক্যান্সেল।
ক্যান্সেল আফটার ডেলিভারি, আপনি পসেশন ডেলিভারি করে ফেলছেন, এরপরে কি আপনি চাইলে গিফট ক্যান্সেল করতে পারবেন? গিফট ক্যান্সেল করা যায় কখন? ডেলিভারির পূর্বে, মানে ডেলিভারি অফ পসেশনের পূর্বে আপনি চাইলে কি করতে পারবেন? ক্যান্সেল করতে পারবেন। কিন্তু আফটার, বিফোরটা কি সম্ভব? বিফোর 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 পসিবল। ধরেন আমি আপনাকে বলছি যে আমার বাইকটা তোমাকে গিফট করলাম, আপনি বলেন আমি নিলাম, কিন্তু আমি আপনাকে জিনিসটা দিয়ে দিলাম না, এবং আমি পরবর্তীতে যদি বলি যে না আমি ভাই গিফটটা করতে পারবো না কারণ আমার এই সমস্যা, বা আমি তোমাকে গিফটটা উইথড্র করলাম, এটার মুখোমুখি শেষ হয়ে গেছে। অথবা একটা ল্যান্ড, একটা ভূমি, আপনি ইমুভেবল প্রপার্টি আর কি, সেটা কি করতে হবে? আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আপনি রেজিস্ট্রেশন করলেন, করার পরে ডেলিভারি করলেন না, তাকে প্রপার্টিটা বুঝাই দিলেন না, বুঝাই দেওয়ার আগে আপনি আরেকটা রেজিস্ট্রেশনে মানে ওই ডিটটাকে আপনি কি করলেন? ভেঙে ফেললেন, নষ্ট করে ফেললেন, যে আমি ক্যান্সেল করলেন আর কি। আপনি চাইলে এই ডেলিভারির পূর্বে চাইলে কি করা যায়? গিফট ক্যান্সেল করা যায়, রিভুক করা যায়, কিন্তু ডেলিভারি হওয়ার পরে গিফট কখনো কি করা যায় না, রিভুক করা বা ক্যান্সেল করা যায় না। এবং এটার একটা মামলা আছে, সেটা হচ্ছে বশিরুর রহমান ভার্সেস বশিরুর রহমান ভার্সেস এমডি হানিফ, বশিরুর রহমান ভার্সেস এমডি হানিফ। তো এই মামলার পারফেক্ট আমি বলতেছি না, এখানে জাস্ট যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে এই যে মিস্টার বশির এবং মিস্টার হানিফের বাবা তাদেরকে একটা সম্পত্তি দিছিল, এবং এই সম্পত্তিটাকে পরে মিস্টার হানিফ আপনার সেটা সে আরেকজনকে কি করে ফেলছে? বিক্রি করে ফেলছে। বিক্রি করে সে প্রপার্টিটা ডেলিভারি করে ফেলছে। তখন মিস্টার বশিরুর রহমান দাবি করলো যে আসলে আমার বাবা গিফট করার সময় তাকে কি করে নাই, গিফট করে নাই, শুধুমাত্র আমাকে কি করে ফেলছে? গিফট করে ফেলছে। তো আদালতের মধ্যে যখন এই ব্যাপারটা গেল, তখন আদালত ডিসিশন করলো যে, যেটা বললো সেটা হচ্ছে আফটার ডেলিভারি অফ পসেশন নো ক্যান্সেলেশন অফ গিফট। ডেলিভারি অফ পসেশন হওয়ার পরে গিফটকে কখনো কি করা যাবে না? ক্যান্সেল করা যাবে না। এখানে বলছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কি অলওয়েজ অ্যাপ্লিকেশন ইন গিফট এন্ড উইল? আরে উইলের প্রশ্ন আপাতত আমরা গিফট করতেছি গিফটের। হ্যাঁ অবশ্যই গিফটের কোয়েশ্চেনের মধ্যে এই যে এখানে দুইটা আইন অ্যাপ্লিকেবল। একটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 123 মোতাবেক রেজিস্ট্রেশন এবং ডেলিভারি অফ পসেশন, আর রেজিস্ট্রেশন অ্যাক্ট মোতাবেক রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে যেভাবে বলা আছে যে গিফট কিভাবে রেজিস্ট্রেশন করবে, ওইটা এখানে বলা আছে। রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে বলা আছে আপনাকে ওই রেজিস্ট্রেশন অ্যাক্ট মোতাবেক রেজিস্ট্রেশনের প্রসেসটা করতে হবে, আর আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট মোতাবেক আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা আপনারা কি আছেন ক্লাসের মধ্যে? আমাকে একটু জানান তো, আপনারা কি বুঝতেছেন? আপনাদেরকে বোরিং লাগতেছে? ক্লাস কি এখানে শেষ করে দিব নাকি আমরা আর একটু আগাবো? আমাকে একটু কমেন্টে জানান। আমাদের যেহেতু এখন আমরা নিয়মিত সময়ের চেয়ে আরো কয়েকটা মিনিট অতিরিক্ত ক্লাস করেছি, আমরা কি আর একটু আগাবো কিনা, নাকি ক্লাস এখানে শেষ করবো? আপনারা একটু আমাকে জানান, কুইকলি জানান, একটু কুইকলি জানান আমরা আগাবো কিনা, একটু কুইকলি জানান। আছি, সামিরা বলছে আছি। ভাইয়া শেষ। রাকিব কখনো যে ভাইয়া আর 2 মিনিট করেন এটা বলছে, আমি শুনি নাই। আচ্ছা না শুনলেও সমস্যা নাই, আমরা জাস্ট হালকাই কোদা লিখেছে। কন্টিনিউ প্লিজ। সামিরা, এই দেখছেন মেয়েরা হচ্ছে ভাই জিনিস, এরা পড়াশোনা করবে। আচ্ছা আমি ওয়ের কথা রাখবো, আর বেশি না, জাস্ট 2টা মিনিট করে শেষ করে। ক্লাস খুব ইন্টারেস্টিং, ইউর ক্লাস ইজ নেভার বোরিং, উই লুক ফরওয়ার্ড টু আওয়ার ক্লাস। থ্যাংক ইউ। তবে আমি এটা খুব বেশি ক্লিয়ার করবো না, জাস্ট 2টা মিনিট এগুলো মুখে মুখে বলবো, সেটা এর মাধ্যমে শেষ হয়ে যাবে। একটা হচ্ছে হ্যাভ আ বিল আওয়াজ, হ্যাভ আ বিল ইওয়াজ, হ্যাভ আ বিল ইওয়াজ, ঠিক আছে, এওয়াজ এটা বিভিন্ন ভাবে লিখা যায়, আই দিয়েও লেখা যায়। হ্যাভ আ বিল আওয়াজটা গুরুত্বপূর্ণ না, তবে জাস্ট জানবো হ্যাভ আ বিল আওয়াজটা জিনিসটা কিরকম। ব্যাপারটা হইতেছে কি, আমরা গিফটের সংজ্ঞা মানে গিফটকে আরবিতে বলা হয় হেবার ইংরেজি আরবি হচ্ছে গিফট, আর ইওয়াজ মানে হচ্ছে বিনিময়, কনসিডারেশন। হেবা মানে হচ্ছে গিফট, আর ইওয়াজ মানে হচ্ছে কনসিডারেশন। তো আমরা তো ভাই গিফটের সংজ্ঞা সময় বলেছি যে ট্রান্সফার অফ প্রপার্টি ইমিডিয়েটলি উইদাউট কনসিডারেশন, কোন রকমের বিনিময় ছাড়া। তাহলে এখানে বলতেছি যে হেবা বিল আওয়াজ, অর্থাৎ কনসিডারেশন দিয়েই হচ্ছে গিফট। ব্যাপারটা কিরকম আপনার? আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে মোবাইলের মধ্যে একদম চার্জ শেষ হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা এগুলোতেই রাখতেছি, আমার মোবাইলের চার্জটাও শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে
আমার মোবাইল ডেট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আপনার হেবা বিল আওয়াজ, হেবা বিশর্তিল আওয়াজ, মারজুল মাউত এবং রিভোকেশন অফ গিফট, এই 4টা টপিকের উপর আলোচনা করব এবং সাথে আমরা ওয়াকফা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এতটুকুর মধ্যে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্নগুলো করতে পারেন, আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব এবং এর মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমাদের মিরুল স্কুলের সিও রায়হান সুবহান ভাইও আপনাদেরকে বারবার একটা বিষয়ে সতর্ক করেছেন, সেটা হচ্ছে আমরা এখানে যারা এডমিশন নিয়েছি আমরা সবাই পড়াশোনা করব না, আমাদের একটা নির্দিষ্ট অংশ অটোমেটিকলি চলে যাবে। কিন্তু আমরা এখানে বারবার গুরুত্ব দিচ্ছি এই কারণে যে, কারণ আমাদের এই প্রোগ্রামটা, এই কোর্সটা হচ্ছে একদম নন প্রফিটেবল, মানে এটাতে আমরা প্রফিট না। জাস্ট রায়হান ভাইয়া উনি ঘোষণা দিয়েছিল যে আমাদের মিরুল স্কুলের এতিম ফান্ড কস্ট আছে, এটা বাকি সবগুলো ওখানে যাবে। সুতরাং যখন আমরা এটা একটা আপনার কি মানে ফিলান্থ্রপিক টাইপের, মানে একটা উপকারের জন্য করছি, তো সেখানে আপনাদেরকে এত বড় একটা সুযোগ দেওয়ার পরে আপনারা কেন নিয়মিত ক্লাস করবেন না, সেটা হচ্ছে দুঃখজনক। আর জুমাবারে তো টিউশন থাকার কথা না আপনাদের, জুমাবারে টিউশন থাকলেও তো সেটা আগে পরে করা যায়। তো এগুলো কোনো এক্সকিউজ না, আপনারা নিয়মিত লাইভ ক্লাসগুলো করুন। আপনাদেরকে আগেও সতর্ক করা হয়েছে, যারা ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে না তাদেরকে রিমুভ করা হবে, সেটা আমি আমাদের অ্যাডমিন ম্যামকে বলবো যেন উনি দ্রুত এটা কার্যকর করেন। আর যারা নিয়মিত লাইভ ক্লাস করবে তাদেরকে আমরা পরবর্তীতে কনসিডার করতেও পারি, সেটা আমাদের ডিসক্রিপশনের পাওয়ার। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আর এই সংবাদটা, এই তথ্যটা আপনাদের বন্ধুদেরকে পৌঁছে দিবেন। সবাই ভালো মতো পড়াশোনা করুন, সবার জন্য শুভকামনা রইল। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো দেখিয়ে উত্তর দিয়ে হচ্ছে ক্লাস শেষ করবো। গিফট টু আনবর্ন পার্সন, হ্যাঁ গিফট টু আনবর্ন পার্সন নিয়ে আমরা আলোচনা করবো। ওই যে গিফট টু আনবর্ন পার্সন, সেটা আমরা ইয়ার মধ্যে আসবো, বয়েড গিফটের মধ্যে আমাদের এই টপিকটা আসবে। আমরা নেক্সট ক্লাসে 4টা বিষয় নিয়ে আলোচনা করবো আর কি, মানে হিবা বিল আওয়াজ, হিবা বিশর্তিল আওয়াজ, এরপর হচ্ছে গিফট কখন কখন বয়েড হয়, আর গিফট ডিউরিং মারজুল মাউত, এরপর হচ্ছে আপনার গিফট কখন কখন রিভোক করা যায়। এগুলো আমরা জাস্ট 5টা মিনিট লাগবে হয়তো, এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো। আর কারো কোনো প্রশ্ন আছে? যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিয়মিত পড়াশোনা করুন, আপনারা পড়াশোনায় লেগে থাকুন। হয়তো আজকে পরীক্ষা এমসিকিউ রিটেনের মধ্যে বিভিন্ন কারণে হয়তো ভালো হয় নাই, কিন্তু আশা করছি আপনারা যদি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান আপনাদের ভালো কিছু হবে। ভাইয়া অন্য একাডেমিক কোর্স কি আসবে মিরুল স্কুল, যেমন রোমান ল? আসলে ভাইয়া দেখো, রোমান ল কোনো একাডেমিক কোর্সই না, এটা হচ্ছে একটা নিজেরাই পড়ার মতো জিনিস। আমি আসলে স্পেসিফিকলি ডিক্লারেশন দিতে পারবো না, এটা আমাদের মিরুল স্কুলের সিও শ্রদ্ধেয় রায়হান ভাইয়াই হচ্ছে বিবেচনা করবেন। তবে আমাদের যেটা প্রাইমারি উদ্দেশ্য সেটা হচ্ছে জুডিশিয়ারি কেন্দ্রিক যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো প্রেফারেন্স পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।